ওনার সমতার অভ্যাস আছে, আবার মেয়ের সাথেও। তারা তার নাতির কথাও চিন্তা করে না যে নাতিটা সাথে আছে, হঠাৎ করে বের করে দিয়ে বাচ্চাটা নিয়ে কই যাবে। আমার ছেলে ভুলে গেছে তার বাবার কণ্ঠ কেমন। আমার চোখে এখন পানিই নেই, আমি এখন আর কাঁদতেও পারি না, শুকিয়ে গেছে আমার পানি। আমার বাচ্চাকে সামান্য KFC খেতে বাবার কাছে আবদার করতে পারে না ভাইয়া। আমার বাচ্চাটা যখন বলে আম্মা সবার আব্বু দেখো কি সুন্দর সাঁতার কাটে, আমার পাপা নাই দেখে আমি কাঁদতে পারতেছি না। আমার তো কিছু করার ছিল না, আমি তো পাশাপাশি আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, ওরও খারাপ লাগতেছে কারণ সবাই তো পার্টিসিপেট করতে তো পারে নাই। মোহাম্মদকে কষ্ট দিও না, ও অনেক বাবা মিস করে, ও তো মানে অনেক ভালোবাসে, অনেক। ও একটা ফুটবল গোল দিলেও তোমার কথা মনে করে যে পাপা দেখলে আমাকে চিয়ার আপ করতো। ওরে কষ্ট দিও না। তার বডিগার্ডের আপনি পাসপোর্ট দেখবেন এরকম ভারী, কিন্তু আমার বাচ্চার পাসপোর্ট দেখেন একটা বিদেশে ভিসা নাই, সে কিচ্ছু করলে পারে না আমি বাচ্চাটাকে নিয়ে ডিজনি ওয়ার্ল্ডে ঘুরে আসি। সবাই দুবাই চকলেট খায়, দুবাই চকলেট খায়। আমার ছেলে বলতেছে আম্মা পাপা তো অনেক দুবাই যায়, আমার জন্য একটা দুবাই চকলেট আনলে কি হয়, আমি তো টেস্ট করে দেখতে চাই এটা কেমন। এইটা মনে ওর বান্ধবীকে বলছে, হ্যাঁ ওর বান্ধবী ওই দুবাই চকলেট নিয়ে আসছে। নাজিয়া আপা, আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আপনার কাজ আমি পছন্দ করি এবং হঠাৎ করে 2019-এর দিকে দেখলাম আপনার ফ্যামিলিতে অনেক বড় ইস্যু শুরু হলো। প্রথম যুগান্তর পত্রিকা দিয়ে আমি খেয়াল করি এবং তারপরে অনেকগুলো গণমাধ্যমে, টেলিভিশনে, দেশি বিদেশি নানান পত্রপত্রিকায় দেখলাম আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারের বউ, এবং যারা সিগারেট দিয়ে শুরু করে আজকে সব জায়গাটায় ব্যবসা করতেছে। তো সেই পরিবারের বউ, শিক্ষিত একটা মানুষ, আপনি অসম্ভব রূপবতী, গুণবতী, এবং সে গুণের আপনি প্রমাণ দিয়েছেন। আপনার লাইফে এত কিছু কেমনে ঘটে আপা? আমার কাছে খুব বিস্ময় লাগছে। আমি চাই আপনার কথাটা অনেকেই জানে, আপনি তারপরে শুরু থেকে বলেন হাউ ইট স্টার্টেড এন্ড এখন কোন জায়গাটা এসেছে। আচ্ছা, আমি তো আসলে সবাই কম বেশি আমার নিউজ দেখেছে, কালের কণ্ঠ বলেন, ইত্তেফাক, তারপর হচ্ছে আপনার যুগান্তর, ক্রাইম রিপোর্ট, মানে সব জায়গাতেই নিউজ হয়েছে। যখন ওই যে আমার শাশুড়ি আমার নামে মামলা করেছিল মিথ্যা, আমি অনেক নির্যাতিত হয়েছি, আমার সারা শরীরে তো পিটানোর দাগ আছে এবং আমার পেজে আমি রিসেন্টলি আপলোডও করেছি। আবার একজন আমাকে বাজে কমেন্ট করেছিল, সেলিনা মাহবুব, আমার শাশুড়ির বান্ধবী, যে আমি নাকি সমাজের অভিশাপ। তো আমি তাকে সেই সময় আপলোড করে দেখিয়েছি, যদি আমি সমাজের অভিশাপ হই, আপনারা যে আমাকে এত মারলেন, তাহলে আপনারা কি ফেরেশতা? আপনারা তো ফেরেশতা না। হ্যাঁ, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার পাস্টে একটা কাহিনী আছে, আমার ডিভোর্স হয়েছিল পাস্টে, কিন্তু আমার হাজবেন্ড তো আমাকে জেনে শুনে বিয়ে করেছে। আমি তো হ্যাঁ, আমার 3টা মেয়ে আছে। ওরা কার কাছে? ওর বাবার কাছে থাকে, এখন মাঝে মাঝে আমার কাছে আসে, বাবার কাছে থাকে, মানে মিলিত ভাবে। এবং এই কথাগুলো কি আপনার হাজবেন্ড বিয়ের সময় জানতেন? ভাইয়া আমি এখন কি বলবো, আপনি একটা ম্যারিড মেয়েকে, ডিভোর্সি মেয়েকে বিয়ে করবেন, আপনি কি তাকে টাচ করলে 3টে বাচ্চার মা বুঝবেন না? অবশ্যই, এটা তো দেখলেই বোঝা যায়। এখন যদি আমার শাশুড়ি মিথ্যা মামলা দেয় যে আমার ছেলেকে পটায়ে মিথ্যা কথা বলে বিয়ে করছে অবিবাহিত বলে, এটা কি গ্রহণযোগ্য হবে? আমার তো সিজারও হয়েছে, সি সেকশন, সে তো একদম বাচ্চা না যে সি সেকশন সে বোঝে না, তাই না? তো আমি তো হ্যাঁ, এখানে আমার শাশুড়ি আমার নামে যে মামলাটা করেছেন, উনি আমার প্রথম থেকেই বলছি, একদম প্রথম ইস্যুটা থেকেই। আমার ডিভোর্স হয় 2012 সালে। আমার ওনার সাথে পরিচয় আমার ফার্স্ট হাজবেন্ড না সেকেন্ড হাজবেন্ডের, ওনার সাথে পরিচয় আমার যখন ডিভোর্স হয়ে যায়। আমার 14 বছর বয়সে বিয়ে হয় আর কি, ফার্স্ট বিয়েটা, তখন আমি একদমই বাচ্চা মেয়ে। তো যাই হোক, আমার তার সাথে তো মেন্টালি, সে আমার 14 বছরের বড়, তার সাথে আমার মেন্টালি জিনিসটা হচ্ছিল না। অনেক কিছু আছে, আমি চেষ্টা করেছি, পারিনি, আমি গিভ আপ করে 12 বছর পর চলে আসছি। 12 বছর কিন্তু কম সময় না, আমি সময় দিয়েছি, এক যুগ। হ্যাঁ, এক যুগ। এখন আপনারা বলতে পারেন মেয়ে ভালো না, এই জন্য চলে আসছে, মেয়েদেরই তো দোষটা একটু বেশি হয়, কিন্তু আসলে একটা মেয়ে কখনোই নিজের ইচ্ছা সংসার ছাড়ে না। 3টা মেয়ে নিয়ে ইচ্ছাকৃত আসে না। সামহাও আমি ওই কথাটা উঠাতে চাচ্ছি না, যেহেতু সেই লোক আমাকে কোনো মানে ডিভোর্সের পরে আমাকে কোনো ইস্যুতে ফেলায় নাই, সে তার মতো লাইফ লিড করছে, আমি আমার মতন। তো আমি যেহেতু খুব সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে, বরিশালে আমার দাদাভাই অনেক নাম ডাক, ডাক্তার হাবিবুর রহমান প্যাথোলজিস্ট বলে সবাই চিনে, এবং
আমার চাচারা সচিব ছিলেন, অর্থ সচিব ছিলেন, এবং আমার আত্মীয় স্বজন খুব ভালো গ্রেডে, ব্রিগেডিয়ার জেনারেল, কেউ নাসাতে আছেন, কেউ আপনার এলিজাবেথ আর্ডেনে জব করছেন। আমার বোনের মেয়ে একজন খুব নামকরা ব্যারিস্টার কিন্তু বাংলাদেশে, ওকে সবাই চেনে এক নামে, আমি নামটা বলতে এখন চাচ্ছি। জি, সবাই চেনে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো মানে আমি আমার ফ্যামিলির এগেইনস্টে কখনো যাইও নাই, মানে কথাও বলি নাই। তারা যেই ডিসিশন দিছে 14 বছর বয়সে, আমি সেটাই মেনে নিছি। আমি যখন আমার ফ্যামিলিকে লাস্টে বলছি যে আমি আর পারতেছি না, আমার মানে আমি মানসিকভাবে খুবই মানে কষ্টে আছি, আমি চলে আসতে চাই, আমাকে নিষেধ করছে কিন্তু আমি শুনি নেই, লাস্টে আমি পারছিলাম না, যার জন্য আমি চলে আসছি। আসার পরে আমি আমার তখন বাবা মারা গেছে 2005-এ, আব্বুর ক্যান্সারে মারা গেছে। আমি একটাই মেয়ে, আমার ভাই বোন নাই, আমার মা আর আমি। তো আমাদের নিজেদেরই বাড়ি বরিশালে। হ্যাঁ, তো ওই আমার দাদা বাড়ি এখন, মানে ওই প্রপার্টি আমি পাইছি আব্বু মারা যাওয়ার পরে। তো আম্মুর কাছেই আমি থাকতাম, কারণ যেহেতু আমার যাওয়ার জায়গা নেই, মা ছাড়া আমার তো আর ভাই বোন নেই। আমার আম্মার কাছেই বরিশালে আমি চলে গেছি ব্যাক টু ব্যাক আমার বাচ্চাদেরকে নিয়ে। তো আমার কাছে থাকা অবস্থায় 3 মাস পরে আমার মনে হয় ফাইম আমাকে নক করছিল ফেসবুকে, হাই হ্যালো দিয়ে আর কি। তো আসলে ভাই আমি একটু যদি বলেন বোকা বা সহজা সরল বা গ্রাম্য, আমার মধ্যে তো ওইটা ছিল। মানে আমি না কখনো কোনো গ্রুপ চিনতাম না, মানে যমুনা গ্রুপ কারে বলে তাও আমি চিনতাম না, আকিজ গ্রুপ কি তা আমি চিনি না, তারপর আপনার মানে এই যে মাম পানি কার কোন গ্রুপ আমি বুঝি না। আমি বুঝি যে বিজনেস করে, আমি ঘরোয়া একটা হাউস ওয়াইফ ছিলাম, এতটুকুই। তো যখন আমাকে মেসেজ করতেছিল, আমি তো এমনি একটা জায়গা থেকে আসছি, একটু ভয়ে ভয়ে থাকি সবসময় যে কোনো ট্রাপে পড়ি কিনা বা কেউ ট্রাপে ফেলায় কিনা, কারণ সারা জীবন শুনছে ডিভোর্সি মেয়েদের ট্রাপে ফেলায়। এর জন্য আমার আম্মু সোজা মনের, মানে কখনো অনলাইনে কারোর সাথে কথা বলা আমার মা পছন্দ করে না, আমি নিজেও বলি না এখন পর্যন্ত না। মানে আমি তো এগুলো ছোটবেলা থেকে একটু আমি আইসোলেটেড থাকতে পছন্দ করি, যার জন্য দেখেন আমার ডিভোর্স হচ্ছে 20 সাল থেকে এ পর্যন্ত আমার 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 সম্বন্ধে কোনো রিউমার পাবেন না। আমার শাশুড়ি দেখাইতে পারবেন না যে আমার মানে বাচ্চার মানে এক্স মানে নাতির মা আমার ছেলের সাথে ডিভোর্স হওয়ার পর অমুকের সাথে ডেটে গেছিল, অমুক জায়গায় ঘুরছিল। কারণ আমি যেহেতু আমরা একটু অন্যরকম ফ্যামিলি, আমরা এগুলো একটু মেনটেন করি ছোটবেলা থেকেই, যে না না বদনাম হবে, কারণ যেহেতু দাদা ভাইরে সবাই চিনে, আত্মীয় স্বজন সবাই, মানে এটা আমাদের ফ্যামিলি, আমরা ট্রেডিশন বলতে পারেন যে আমরা নিজে থেকে কনজারভেটিভ থাকি। হ্যাঁ, পেজটা যেটা বললেন যে এটা খুললেন কেন, এটা আমাকে ফাইমই খুলে দিয়েছিল 17 সালে। হ্যাঁ, এটা আমি একটু পরে আসতেছি। তো ফাইম যখন আমাকে ফেসবুকে নক করে, তখন আমি অ্যান্সার করি না, আমার ভয় লাগতেছিল যে ছেলে চিনি না, মিচুয়ালও না, কে আমার এরকম নক করে। ও বারবারই নক করতেছিল, মানে ওর একটা ইয়া ছিল যে আমি নাকি জেরিন খানের মতো দেখতে, মানে ও বারবারই লিখতেছে ইউ লুক লাইক আ জেরিন খান, ইউ লুক লাইক আ জেরিন খান, আমি অমুক গ্রুপ। তো আমি বললাম যে আমি অমুক গ্রুপ তো আমি আসলে আমি চিনি না, তো আসলে আমি চিনি না। তখন আমাকে ওই যে ওদের পানীয় যেগুলো আছে ওগুলো বলার পর আমি তো পানীয়টা চিনি, আমার ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই পানীয়টা তো আমি চিনি, এবার ফিলিস্তিন ইস্যুতে খুব হিট করছে তাদের পানীয়, যার জন্য আমি বলছি ও আচ্ছা আচ্ছা এই পানীয় আপনার কি হয়, বলছে এটা আমাদের। আমি ও আচ্ছা আচ্ছা। তখন আমি বুঝলাম না একটা ভালো ফ্যামিলির ছেলে, তার মানে উনি আমার ক্ষতি করবে না। তখন ওর দুঃখের কথা বললো যে ও মেন্টাল অনেক প্রেশারে থাকে, ও বাবা মার কাছ থেকে, ওর বাবা অনেক রিচ কিন্তু ওরে কোনো টাকা পয়সা দেয় না, ওকে মান্থলি 10,000 টাকা মাত্র হাত খরচ দেয়। ওর মা ওকে অনেক মেন্টালি টর্চার করে, ও বাসায় মেন্টালি শান্তি পায় না। ও এত ধনীর ছেলে কিন্তু ওকে একটা গাড়ি দেয় না, ও কোথাও যাইতে পারে না, ও ছাদে নাকি ঘোড়ে আর হেলিকপ্টার গোনে। আমি নিজেও দেখছি, মানে ও একটু মানসিকভাবে একটু ভারসাম্যহীনই ছিল তখন, মানে ফ্যামিলির প্রেশারে নাকি আমি জানি না, মানে সে একটু আনস্টেবল ছিল। তো আমিও তখন আনস্টেবল, কারণ সদ্য আমিও তো একটা সেপারেশনে আসছি। তো আমি তখন আমার গল্প তাকে বলতেছিলাম, হ্যাঁ 2 পাগলের গল্প, যে আমারও এরকম ছোটবেলায় এরকম হয়েছে ভাইয়া, এই আমারও ভাল লাগতেছে না, এখন আসলে কি করা উচিত বুঝতেছি না, কি করব, আব্বু নাই। তো তখন সে কথা বলতে বলতে সে আমার ভালোবাসছে, সে বলছে না যে আমার তোমার খুব ভালো লাগে। তখন কি দেখা হয়নি? না, আমি তো বরিশাল, সে তো ঢাকা। হ্যাঁ, তো বলছে তুমি ঢাকা আসলে দেখা করো। তো আমি বলছি আমার তো এখন ঢাকা কোনো কাজ নেই, আমি একটা এয়ার হোস্টেজের কোর্স করার ইচ্ছা আছে, আমি শুনলাম যে ওটা গ্রিন রোড এয়ার হোস্টেজের একটা ইয়া চলো, ওখানে আমি কোর্সটা করব, অনলাইনে দেখেছি, আমি যদি আসি আপনার সাথে যোগাযোগ করব। যেহেতু আমার ঢাকা আত্মীয় স্বজন আছে, তাদের বাসাতে আমি উঠি। কত সাল তখন? এটা 12 সালের কথাই বলতেছি আমি। গ্রিন রোড মানে জব সে ওয়ান, মানে না সরি 12, হ্যাঁ
ঠিক বলছেন ফয়সাল ভাট, আমি অনেক ক্লাস নিতাম এই জন্য মনে হলো। হ্যাঁ 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 তখন 13 সাল আমি ভর্তি হয়েছি 13 সালে, কারণ আমার তো 12 সালে ডিসেম্বরে ডিভোর্স হয়, 13 সালের কথা বলছি আমি ভর্তি হয়েছি। তো তখন আমাকে বলছে যে আচ্ছা আসলে আমার সাথে দেখা করো। তো সে না হঠাৎ করে আমাকে 1000 টাকা ফ্লেক্সি পাঠাইছে। তো এটা আমার কাছে খুব অপমান লাগতেছিল, কারণ কি আমি এইভাবে কোনো সময় কারোর কাছ থেকে নেই। তো আমি ওনাকে ডিরেক্ট ফোন দিছি যে আপনি তো এটা করতে পারেন না, আমার কি ভিখারি মনে হচ্ছে, আপনি আমাকে 1000 টাকা ফ্লেক্সি পাঠাইছেন কেন? তো ও আমার ওই অ্যাগ্রেসিভনেস দেখে ও ঘাবড়াই গেছে যে বাবা মেয়েরা খুশি হয় দিলে, এমনি দেখি উল্টা আমার গালাগালি করতেছে। আমি সেই দোকানে গিয়ে আবার 1000 টাকা ফ্লেক্সি পাঠাই দিয়েছি, ওর জন্য আরো বেশি ও আমার প্রতি আকৃষ্ট হয়ে গেছে যে আমি অনেকের সাথে মিশছি, অনেক মেয়েকে গিফট না দিলে কথাই বলে না, এই মেয়ে তো পুরো অপোজিট। হ্যাঁ, তো আরো আকর্ষণ হয়ে গেছে, ও আমাকে বারবার ফোন করতো, প্লিজ একটু ফোনটা ধরো, প্লিজ একটু কথা বলো, প্লিজ একটু, এরকম করতে করতে তখন দেখা গেছে ওর সাথে আমার একটা সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। যে আমি প্রেমে পড়ছি সেরকম না, আমার একটু ওর ব্যবহার খুব ভালো লাগতো, কারণ কি একটু নামাজ পড়তো, একটু নামাজের কথা বলতো। ফার্স্ট দেখা কই আপনাদের? আমাদের ফার্স্ট দেখা হয়েছে রেডিসন ব্লুতে। ওকে, আমি এটা বলছিলাম অফ এয়ারে, কারণ আপাকে আমি ওইখানেই দেখছি আপনাকে আপনার হাজবেন্ডের সঙ্গে। ওইটা চিটচাট না কি জানি একটা, ওই যে পিছনে ওখানে প্রথম দেখা। আমাকে বলছে রেডিসন ব্লুতে, আমি রেডিসন ব্লু তখন চিনি, আমি বলছে ভাই রেডিসন ব্লুটা কোথায়? আমি কখনো, আমি সত্যি কথা বলতে 5 স্টার হোটেল তখন আমি যাইনি জীবনে, আমি চিনিও না, ওয়েস্টিনও যাইনি, শুনছি 5 স্টার হোটেল হয়েছে, আমার তো যাওয়ার দরকার হয় না। তো তখন ও বলছে যে এরকম এরকম তুমি যাও সিএনজিতে করে, আমি ওখানে থাকবো। এই প্রথম ওনার সাথে আমার ওখানে দেখা। ওখানে দেখা হওয়ার পর সে আমাকে দেখে সে বলছে না যে আমি তোমার খুব ভালোবাসি, তোমার পাস্ট দিয়ে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি বলছি আমি কিন্তু আপনার 7 বছরের বড়। তো বলছে বিবি খাদিজাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, এটা আমি 80 বছরের মেয়েও বিয়ে করতে পারবো। মনবি সুন্নাত আছে তো। হ্যাঁ, উনি আমাকে ওইভাবে কনভিন্স করছে, কারণ আমাদের তো সোসাইটিতে ভাই জানেন বড় মেয়ে বিয়ে করলে একটু অন্যরকম চোখে দেখে, মানে সে আমাকে সেইটা বলছে যে না এটা আমার কাছ থেকে কোনো প্রবলেম না। তারপর আমি বললাম যে আপনার ফ্যামিলি কি মেনে নিবে? আমি বুঝলাম আপনি আমার পছন্দ করেন, আপনি আমাকে বিয়ে করবেন, বা আমি বড়, এটাও আপনার কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার ফ্যামিলি, এটা তো একটা মানে কথা থাকে। হ্যাঁ, তো উনি বললো যে আমার মাকে আমি বুঝাবো, আমার মাকে আমি বলবো সে আমার কথা শুনবে, কারণ আমি যাকে চাই আমি তাকে ছাড়া বিয়ে করবো না, কারণ আমার পাশে একটা মেয়েকে ভালোবাসতো, ওই মেয়েটাকে সে পায় নাই, ওই থেকে সে একটু ডিপ্রেশনে থাকে, 3-4 বছর রিলেশনটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমাকে বলছে যে সেপ্টেম্বরের 12 তারিখ ওর মার সাথে আমাকে দেখা করাবে। তো আমি তো আবার বরিশাল চলে যাই, ক্লাস করে, সবসময় তা থাকে না, যেদিন যেদিন ক্লাস থাকে তখন আমি ঢাকা আসি, ক্লাস শেষ হয়ে যায় বরিশাল চলে যাই, এভাবেই চলতে থাকে। তখন সেপ্টেম্বরের 12 তারিখ যেহেতু সে ডেট দিছে, আমি ওই সময় ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে ও আমাকে নিয়ে ওয়াসাবি থেকে একটা শাড়ি কেনে, মানে আমার শাশুড়ির জন্য আর আমার ননদের জন্য, আমার পক্ষ থেকে। হ্যাঁ, তো শাড়ি কেনে এবং আমার জন্য একটা শাড়ি কেনে, এই 3টা শাড়ি কেনে, বলছে আম্মাকে এটা তুমি গিফট করবে তোমার পক্ষ থেকে। তো আমি বলছি যে না, আমার পক্ষ থেকে যেটা আমার দেওয়া সেটা আমি আমার টাকা দিয়ে কিনবো, ওই 2টা আপনার পক্ষ থেকেই দেন। তো আমি নর্মাল একটা জায়গা দিয়ে আমি আমার টাকা দিয়ে আমি কাপড় কিনছি, আমি 1200 পারছি, 1500 পারছি আমার দিয়ে কিনছি, আর সে তো 30-40 হাজার টাকারটা কিনছিল, ওটা তো আমার পক্ষে সম্ভব না দেওয়া। তারপর ও ওয়েস্টিনে গেছে, বলছে এটা এই ওয়েস্টিনটা দেখছো কত বড় হোটেল, এটা 5 স্টার, আমাকে দেখাচ্ছে ঘুরে গেল, তো বুঝতে পারছে আমি এগুলোতে আসি না। তো একটা তিরামিসু একটা কেক কিনছে 3000 দিয়ে, আমি বলছে এত দামি কেক কিনবেন, বাপরে বাপ এত দাম? তো বলতেছে যে না, আমাদের বাসা তিরামিসু কেক ছাড়া খায় না। ভালো কথা, নিয়ে আমাকে ধানমন্ডি ওই আমার শাশুড়ির বাসায় গেছে। যাওয়ার পরে আমি যে দেখলাম বিশাল আয়োজন আমার জন্য, রোস্ট থেকে শুরু করে মানে 20-25 পদ রান্না করা, তা আমার তো হাত পা লিটারে কাঁপতেছিল, কই এসে পড়লাম বড়লোক মানুষ। তো প্রথম ধাক্কাটা আমি এইটা খাইছিলাম আসলে নীরব ভাইয়া, যে এত বড় লোক ফ্ল্যাটে থাকে কেন, বাড়ি নাই কেন? আমার প্রথম প্রশ্ন ছিল আপনারা এত বড় লোক তো আপনারা ফ্ল্যাটে থাকেন কেন? আপনাদের একটা নিজেদের তো ডুপ্লেক্স একটা বাড়ি থাকার কথা, এটাই কিন্তু। তো তখন আমি আর কি, আমার শাশুড়ি বললো যে তোমার পাপা এটা, মানে ওই আমার শ্বশুরের কথা বলতেছে যে তোমার পাপা তো সে কিনতে চায় না, অনেক কিপটা, টাকা জমাই রাখে, ভাঙা গাড়িতে চলে, তাও আমার শ্বশুর একটু হিসাব করে চলে। তো এই গল্প 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 তারপর আমাকে বলতেছিল আমরা তো এরকম, উনি তো নাই, উনি মারা গেছেন 2020-এ মারা গেছে। আল্লাহ ব্যস্তবাসী করুক। হ্যাঁ,
তো আমার শাশুড়ি বলতেছিল যে এরকম মেয়ে খুঁজতেছি, তো তোমার বায়োডাটাটা তোমার দিয়ে যেও। তো আমার তো তখন বুক দুব শুরু হয়ে গেছে যে আমি বায়োডাটা কোথা থেকে দিব বা কিভাবে দিব, বা তখন আমি ফাহিমকে জিজ্ঞেস করছি তুমি তোমার মাকে বলো নাই যে আমার পাস্ট কি, আর আমি কোথা দিয়ে বায়োডাটা সাজাই দিব? তারপর ফাহিম ওর মাকে বলছে কেন আম্মা, আমি তোমাকে বললাম নাজিয়ার পাস্ট এইটা এইটা। হ্যাঁ, তখন ওর মা বলছে তারপরে তোমার পাপাকে তো আমার দেখাইতে হবে, কিন্তু তারা চাচ্ছিল যে আমি মিথ্যা লিখে দেই আর কি, আমার পাসটা হাইড করে দেই আর কি। আচ্ছা, হ্যাঁ ওইটা মানে প্রথম থেকেই বলছে যে তুমি তোমার নাম জেরিন বলবা, তোমার নাম নাজিয়া বলবা না, তোমার নাম জেরিন বলবা, এবং আমার পাপা তোমার সাথে দেখা করতে এসে তুমি তোমার পাস্ট বলবা না। বাংলাদেশে কত ঘটনাই তো ঘটে, কয়জন হাতাহাতি করে, কয়জন খোঁজে, কিন্তু এইটা শুনে আমি খুব ঘাবড়াই গেছি যে এত বড়টা জিনিস ভাইয়া, তিনটা বাচ্চা কি লুকানো যায়? এটা কি সম্ভব? আমি বলছি যে না, আমি লুকাইতে পারবো না, তোমরা লুকাইতে চাইলে তোমরা লুকাও, কিন্তু আমার যদি উনি জিজ্ঞেস করে আমি কিন্তু বইলা দিব। হ্যাঁ, আমি কিন্তু করবো না। ফাইম তো পুরো কান্নাকাটি, পা ধরে, পা ছাড়ে না ভাইয়া, বুঝছেন? ওরকম হলে ইমোশন হলে পা ছাড়তে চায় না, পা ধরে যে বসে আছে তো বসেই আছে, যে তুমি বলবা না আমি তাহলে 7 তালা দিয়ে লাভ দিব, আমি মারা যাব, আমি যেভাবে আমি তোমাকে আমার লাইফে চাই, তারপর যদি আমার পাপা আমার তেজ্য করে করবে, কিন্তু আমি আগে তোমার বিয়ে করে নিই। এই ছিল কথা। তো ওর দেখে ওর মাও একটু ইমোশনাল হয়ে গেছে। আমি বাসায় চলে আসবো, তখন আমার শাশুড়ি বললো তুমি আজকে রাতে থাকো আমাদের বাসায়, তোমার সাথে গল্প করে বরিশালের ভাষায় তুমি এত মজার মজার কথা বলো, তুমি থাকো। তো আমি বরিশালের ভাষায় অনেক কৌতুক শুনাইছি, খুব মজা পাইছি। তো আমার শাশুড়ি আমি আর অন্য এক রুমে ঘুমাইছি, মানে ভোর 5টায় আমরা ঘুমাইছি গল্প করতে করতে। তো আমার শ্বশুর কিন্তু তখন যশোর, তাদের যে লেদার ফ্যাক্টরি সেখানে। তারপর আমি সকালবেলা আমাকে ওনারা বাসায় গাড়ি দিয়ে ড্রপ করে দেয় আমার বোনের বাসায়, মগবাজার, আমার বোনের বাসা, ওখানে ড্রপ করে দেওয়ার পরে আমি তো বরিশাল চলে গেছি। তারপর বললো যে নাজিয়া, আমি তো মাম তো পাপার সাথে কথা বলতেছে, তো এখন তোমার তো ঢাকা আসা লাগবে, তোমার বরিশালের বাড়িটা বিক্রি করে দাও। আমি বলছি যে কি বলো, আমার দাদা বাড়ি আমি বিক্রি করে দেবো, আমার দাদা পূর্বপুরুষের বাড়ি, একে বিক্রি করা যায়? হেরিটেজ। হ্যাঁ, বলছে না পুরো বাড়ি বিক্রি করে ঢাকাটা ফ্ল্যাট কেন, নাহলে পাপার আমি কি বলবো? আমি বলছি না, আমি বাড়ি বিক্রি করতে পারবো না। হ্যাঁ, তা বলছে তুমি এখন ঢাকা তাহলে আপাতত বাসা ভাড়া করে থাকো। আমি বলছি সেইটা পারবো, বাসা ভাড়া করে থাকতে পারবো, কিন্তু আমি বাড়ি বিক্রি করতে পারবো না। তারপরে আমার যেহেতু গোল্ড টোল্ড ছিল, আমি কিছু বিক্রি টিক্রি করে ঢাকা, আমি এই যে আপনাদের মোহাম্মদপুর প্রভাতী বিদ্যা নিকেতন স্কুলটা আছে না, ওটার সামনে খুঁজে ভাড়া করে দিল, কারণ আমি তো বাসা খুঁজতে পারবো না বরিশাল বসে। ওরই পিএস উনি বাসাটা খুঁজে দিল, আমরা ওই বাসায় উঠলাম। ওঠার পরে তারপরে আবার মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসতো, আমার আম্মু সহই কিন্তু উঠছি, একা আবার উঠি নাই, কারণ আম্মু তো একা ছাড়বে না আমাকে। আর যেহেতু আমি এবার ওই যে আপনার এয়ারোস্টেজের ওই ক্লাসটা করতেছি, তো আমার আম্মা ছিল, আমার মামাতো ভাই ছিল, বড় মামার ছেলে আর কি, ও থাকতো, কারণ বাজার টাজার করা টরা এগুলো তো আমার তো আর কেউ নাই যে করে দিবে, এর জন্য ও থাকতো আমার বাসায়। তারপরে ওর বাবাকে মনে হয় ওর মা একটু বলার পরে ওর বাবা রাজি হয় নাই। হ্যাঁ, আমার পাস্টের কথা বলে না, বলছে আমি নাজে বয়সে বড়, সেটা সে রাজি হয় না। আগের দিনের মানুষ তো রাজি হয় না, রাজি না হওয়ার কারণে ফাহিম একটু এক্সাইটেড হয়ে গেছে বেশি, মানে না আমি নাজিয়ার বিয়ে করবই। হ্যাঁ, তো ফাহিম কি করছে, ও আমাকে বাসার নিচে এসে ফোন দিচ্ছে, নিচে নামো, তোমার নিয়ে চাইনিজ খেতে যাব। তো আমি রেডি টেডি হয়ে নিচে নামছি চাইনিজ খেতে যাব। তারপরে ও আগে থেকেই কাজী অফিসটা হচ্ছে আপনার ওটা মনে হয় লালমাটিয়ে বলে নাকি, লালমাটিয়া কাজী অফিস। হ্যাঁ, কাজী অফিস বাটার সামনে আমার এতটুকু খেলা আছে, আমি অত ভালো বলতে পারতেছি না। বাটার সামনে ওখানে ওর আগে যে ছোটবেলা ওর হুজুর পড়াইতো, সেও জানে, তাকে রেডি করে রাখছে, ওই যে বিয়ে সাক্ষী টাকি লাগে না ওইটার জন্য। তা আমি তো জানি না আমার বিয়ে আজকে, আমি তো জানি চাইনিজ খেতে যাব, আমি তো নর্মাল জামা পরে বের হয়ে গেছি। তো আমি যাই দেখি যে হুজুর টুজুরে দেখে আমি বেশি ভয়, কারণ কি ভাই আমি যে ছোটবেলা, আপনি বলবেন আপনার কি আগে বিয়ে হয় নাই, আপনি যে ডিভোর্স হয়েছে, আপনি তাহলে আমার আগে যখন আমার যে ফার্স্ট বিয়ে হয়েছে না, ওটা তো আমার কোনো সিগনেচার নেই, ওখানে তো আমার বয়স যে 14 হাইট করা হয়েছে, ওখানে 18 লেখা হয়েছে। আর ওখানে কবুলও আমার নেওয়া হয় না, আমার চাচা কবুল বলছে, সে মসজিদে বিয়ে বাসাইছে বলছে তোমার বিয়ে হয়ে গেছে। তো যার জন্য ওই জিনিসটা তো আমি দেখি নাই, এবং আমি তখন কুতকুত খেলতেছিলাম, কারণ আমি শুনি যে আমি ম্যারিড। তখন আমার মারা আমি জিজ্ঞেস করি চাচা কি বলে আম্মা আমার বিয়ে হয়ে গেছে, কুতকুত খেলা রাইখা। তো পা ধুইয়া কিন্তু ঘরে এসে নাস্তা খেতেছি, আমি কিন্তু জানি না আমার কি হয়েছে,
এত বড় একটা ঘটনা আছে হয়ে গেছে। তো যার জন্য ওই জিনিসটা দেখে আমি একটু ঘাবড়ে গেছি যে এত মানুষ, মানে ওই যে ফাইল টাইল কাজী টাজি দেখে আমি ঘাবড়াই গেছি। আমি বলছি যে ফান তুমি এখানে নিয়ে আসছো কেন, কি করবা? বলছে আমরা আজকেই বিয়ে করব। তুমি আমার বিশ্বাস করো না? বলছে আমি বিশ্বাস করি। বলে তুমি, তোমার হাত আমি কোনোদিন ছাড়বো না, এই যে হাত ধরছি আমি তোমার হাত কোনোদিন ছাড়বো না। তখন আমার একটু বিশ্বাস আসছে যে না, আমার এত মানে অনেস্ট একটা লোক আমার জন্য এত কষ্ট করতেছে, আসলে তো ছাড়বে না হাত। একটা ট্রাস্টের একটা ব্যাপার ওই সময় চলে আসছিল ভাইয়া। আর আমার ভাগ্যে ছিল সে আমার হাজব্যান্ড হবে, এটা তো আল্লাহ প্রদত্ত ব্যাপার, এটা আপনি বুঝতে পারবেন না। মায়া আয়েশা জন্ম মৃত্যু বি আল্লাহ। হ্যাঁ। তো আমি বললাম যে এখন কি করা লাগবে? তো তখন আমার কাজী বারবার জিজ্ঞেস করতেছে দেন মোর কত দিবা না। আমি তো বলতে পারতেছি না। আমি বলছি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেন, উনি যেটা নির্ধারণ করবেন ওটাই আমার দেন মোহর হবে। আমার যেহেতু এখানে গার্জিয়ান নাই, আর ওই যে ফাহিমের যে হুজুর টুজুর যারা আমার পক্ষে সাক্ষী দিচ্ছিলেন ওরা আছে। তখন ফাহিমের যে হুজুর উনি বলছে কি মেয়েটা তো এতিম, হ্যাঁ ভাই নেই বাবা নেই কেউ আসে নাই। ফাহিমের বলতেছিল যে 30 লাখ দেন মোহর করো। তো ফাহিমের চাস্তো ভাইরও 30 লাখ দেন মোহর হয়েছিল। তো নামটা বলছে যে অমুকের 30 লাখের দেন মোহর হয়েছিল না, তুমিও 30 লাখ টাকা দেন মোহর করো। তো ফাহিম বলছে হুজুর 30 লাখে তো 30,000 দিতে হবে, হুজুরে দিতে আবার পকেটে তো আছে 20,000। 20,000 করেন, 20 লাখ করেন, সরি 1000 মানে লাখে মনে হয় 1000 করে দিতে হয় এরকম কিছু একটা। তো 5,000 টাকা আর আমি দিছি ফাহিমরে এক্সট্রা, আমার ব্যাগে ছিল। ফাহিম বলছে যে মিষ্টি টিষ্টি কোনো 5,000 টাকা ধার দাও। আমি এবার আমার ব্যাগ থেকে 5,000 টাকা দিয়েছি। না মিষ্টিটা ধার করে করছে, কিন্তু 20,000 টাকা তার পকেট দিয়ে দিছে। এই তো তখন ওরা ওখানে কাবিনে তখন ফাহিম কুমারী লেখাইছে ওই বাবার ডরে, ঠিক আছে? ফাহিম কুমারী লেখাইছে, ভাইয়া ওই যে কুমারীটা লেখাইছে এটা কিন্তু আমি জানি না, বা আমি ওইটার মধ্যে আমি ইনভলভও না। আমার সই করতে বলছে, আমি কিন্তু সই করছি। আর একটা পাশে রুমে বসে মাথায় কাপড় দেওয়া, তারপর আমাদের বিয়ে হবে। ফাহিম ওই রাত্রে ফ্লাই করে সিঙ্গাপুরে, আমি বাসায় চলে যাই ওই রাতেই। আমাদের 18 জানুয়ারি বিয়ে হয়। 18 জানুয়ারি কবে হইলো? সিঙ্গাপুর যাওয়ার পরে। ওকে। আর উঠাই নেওয়া? না, উঠাই নেওয়ার হয় নাই। উঠাই নেওয়া হয় নাই? না না, উঠাই নেওয়া হয় নাই। মানে সংসারটা কোথায় হলো? হ্যাঁ, 18 জানুয়ারিতে ফাহিম সিঙ্গাপুর চলে গেল। ওখানে বসে ফাহিম ওর মার কাছে সত্যি কথা বলে দিছে, আমি নাইজেরিয়া বিয়ে করে আমি সিঙ্গাপুরে আসছি। তখন মাম আবার পাপাকে জানাইছে, পরে তো হুলুস্থুল লাগছে, বিশাল হুলুস্থুল লাগছে যে কি হ্যাঁ তুমি বিয়ে করে এখানে চলে এসো হ্যান ত্যান। ফাহিম বলতেছে নাজিয়া তুমি ভয় পাইও না, তোমার যদি গুন্ডা দিয়ে মারায় র্যাব দিয়ে মারায় তুমি পালাও, দরজা আটকায়। আর আমি এটা ঝামেলায় পড়লাম না, র্যাবের ভয়ে দরজা আটকাই রাখতেছি, পুলিশের ভয়ে দরজা আটকাই রাখতেছি। তখন আমার তো অবস্থা খুবই খারাপ, এবং আমাদের কিন্তু বাসরও হয় নাই ওই সময়, ঠিক আছে? ও আসার পরে ধানমন্ডি বাসা আসার পরে ওর বাবা মার সাথে মনে হয় কথা কাটাকাটি হয়েছে। ও কাপড় চোপড় নিয়ে আমাদের বাসায় ডিরেক্ট চলে আসছে, ঠিক আছে? ডিরেক্ট চলে আসছে, এসে ও বলতেছে যে আমরা এই বিয়েটা আবার সংশোধন করব। হ্যাঁ, সংশোধন কি করব? বলে যে আমি তো ওখানে কুমারী লেখাইছিলাম, পাপা জানি না করতে পারে, এখন এইটা নিয়ে তো গন্ডগোল পাপা শুরু করতে যে মেয়ে ডিভোর্সে তুমি কুমারী লেখছো, মেয়ে ফ্রড। এখন আমি বলতেছি তুমি এটা লেখাইছো কেন? আমাকে তখন জিজ্ঞেস করতা, তাহলে তো হইতো। আমাদের 2টা কাবিননামা এখানেই আছে। হ্যাঁ, তো তখন আমাদের 21 তারিখ আবার বিয়ে হয়। তখন কাবিন হলো কত? একই সেম। হ্যাঁ, টাকার অঙ্ক সেম, শুধু একটা জিনিস চেঞ্জ হলো, শুধু ওখানে তালাক প্রাপ্ত ওটা লেখা ছিল। ওকে ওকে। তো এইটা তো এখন একটা লোক ডেসপারেটলি আমাকে বিয়ে করার জন্য যদি সে এগুলো করে, এটার জন্য তো আমি দায়ী না, তাই না? জি। তো তখন আমাদের মোহাম্মদপুরে ফাহিম যে চলে আসলো কাপড় চোপড় নিয়ে, তো ওই মোহাম্মদপুরে আমাদের সংসার শুরু। ওকে, মানে আপনি আগে যে বাসাটা নিছিলেন? হ্যাঁ, ওই বাসায় ওই বাসায় আমাদের সংসার শুরু। ফাহিম চলে আসছে রাগ হয়ে, আর যায় না। আর ওর মা পরের দিনকে আরো যা কাপড় চোপড় ছিল সব পাঠাই দিছে। কিন্তু মাম কিন্তু আমার পাস্ট জানতো, এখানে মাম নিজে পাপার কাছে বাঁচার জন্য তার ওইটা হাইড করছে, ভয় করতে পারে, একদমই হাইড করে ফেলছে। বউ স্বামীর কাছে ভয় করতে পারে। এখন না, ওই হাইড করার কারণে আমরা তো ট্রাভেলে পড়ে গেছি, ঠিক আছে? তখন ফাহিম তো চলে আসলো। ভাই আসলে কি ফাহিম পড়াশোনা ওরকম করে নাই, মানে কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছে? ও ক্লাস 10 পর্যন্ত পড়ছে। এখন না করতে পারতেছে ও জব, আর ব্যবসা থেকে তো নাই, ছেলে আবার ব্যবসার পুঁজি ওর কাছে নাই। বাধ্য হয়ে আমি বরিশালে আমার জমি বিক্রি করে আসছি 30 লাখ টাকা দিয়ে। 3% জমি আমি বিক্রি করছি। বিক্রি করার পর ওই টাকাটা দিয়ে আমি চলছি ওকে নিয়ে। ওকে যে বিজনেসের জন্য দেবো খাটাইতে পারে না, মানে
আদরের দুলালি ছেলেরা যেরকম হয় কষ্ট তো করতে পারে না। আর আমিও ছোটবেলা থেকে একটু মানে আরামে ছিলাম, তা আমিও ওইগুলো বুঝতেছিলাম না যে কেমনে টাকা লাগাইতে হয়, কোথায় বিজনেস করতে হয়। আমরা কি করছি, ওই ফাইমের কাছে টাকা ছিল, ড্রয়ারে ছিল নগদ কাশ, নিচে ভাঙছে নিচে ভাঙছে নিচে কয়দিন আর চলে, রাজার ধন শেষ হয়ে যায়। হ্যাঁ এরকমই। তারপরে আমার আপনার বেবি আসলো কতদিন পর? আমার ফার্স্ট ফাইমের ঘরে ফার্স্ট আরেকটা বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়। মানে আমার শ্বশুর তখন ওই যে আমাকে র্যাব পুলিশ দিয়ে অনেক ভয় দেখাইতেছিল, আমি এই বাসা থেকে ও বাসা পালাচ্ছি, ও বাসা থেকে ও বাসা পালাচ্ছি, মানে মেন্টাল ডিপ্রেশনের চোটে ফাইমকে নিয়ে যশোর আটকায় রাখছে 3 মাসের জন্য। ফাইম আসতেছিল না, ফাইম ওই খুশি কান্নাকাটি করতেছে, ওরা হাত পা বেঁধে রাখছে, ওকে নাকি জিন দিয়ে ভয় দেখাইছে, এরকম অনেক কিছু হয়েছে। হওয়ার পর ওই যে আমি চিন্তা করতে করতে আমার মানে মিসক্যারেজ হয়ে যায়। মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে ফাইম যখন 3 মাস পর যশোর থেকে ওকে আবার ঢাকায় আসে, ও আসার পর ওদের বাসা থেকে আবার পালায় চলে আসে, আবার বাসায় চলে আসে। তখন ও বললো কি আমরা এই বাসাটা ছেড়ে দিব। আচ্ছা, ছাইড়ে আমরা নিকেতন আসি, নিকেতনে 1 নম্বরে। ওই তখন আমার আবার কনসিভ হয়। এই তখন 2016 সালে ওই যে হোলিয়ার্টিসেনের ঘটনা না, ওইটা 3 দিন পর আমার মোহাম্মদ ইউনাইটেড হসপিটালে হয়। বাবু আসে 3 দিন পরে। ওকে, এটা কতদিন পরে তাইলে বিয়ের কতদিন পরে বাবু আসলো? 2015 সালে বিয়ে হয়েছে। 15তে বিয়ে। হ্যাঁ হ্যাঁ। বাবু আসলো কত? 17তে? 16তে। 16তে। ওকে জি। 16তে বিয়ে হয় আমার। বিয়ে হওয়ার কিছুদিন পরে আমার শ্বশুর আবার আরেকটা বিয়ে করেন। আচ্ছা, ওকে। ওটা নিয়ে আবার একটা গন্ডগোল শুরু হয় যশোরে। ওই গন্ডগোলের সময় আমার শাশুড়ি আবার আমার সাথে সম্পর্ক শুরু করে আর কি, আসা যাওয়া শুরু হয় আর কি। হ্যাঁ, আসা যাওয়া শুরু হয়, তখন সে আর কি আমার বাসায় আসতো। তাহলে তো সবই ঠিক যাচ্ছে, আপনার বেবি হইলো, শাশুড়ির সাথে ঝামেলা, তাহলে ঝামেলাটা কখন শুরু হলো আপা? ঝামেলাটা যে আসলে কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, আমি আদৌ জানি না। আমি ওই পয়েন্ট এখনো ধরতে পারবো না। আমি তাদের জন্য মানে আমার যে শ্বশুর বিয়ে করছে, আমার শাশুড়ির হয়ে তার পক্ষে কত কথা বলছি। আমার শ্বশুরকে ভয়ে ভয়ে ফোন দিয়ে হইলো বলছি, পাপা আপনি কেন হোটেলে থাকেন, বাসায় আসেন। হ্যাঁ, বাসায় এসে ওঠেন। পাপা হোটেলে থাকতো, মাম্মির ভয় বাসায় আসতো না। আবার মাম্মি যশোর যে ওই মেয়েটাকে মেরে আসছিল, তখন অনেক পুলিশ আনছিল পাপা, মানে অনেক ঘটনা ভাইয়া, অনেক ঘটনা। আমি হেল্প করছি ওনাকে, এর জন্য আমি আমার শ্বশুরের চোখে একটু শুল হয়ে গেছিলাম ওই মুহূর্তে, কারণ আমার শ্বশুর তো ওই মেয়েটারে খুব ভালোবাসতো। আর আমি এবার শাশুড়ির পক্ষে চলে গেছিলাম মায়া করে। তখন আমার শাশুড়ি বলছে, আমি তোমার যে অনেক বাজে কথা বলছো, তুমি আমার মাফ করে দিও। হ্যাঁ, এখন আমি বুঝতেছি মেয়েরা কেন কষ্ট করে, ব্লা ব্লা ব্লা। তো আমাকে ফাইন বারবারই একটা কথা বলছিল যে নাজিয়া, আমার মাকে তুমি বাসায় বেশি ঢুকতে দিও না, আমার মা অনেক খারাপ, আমার মা তোমার আমার সাথে ডিভোর্স করাবে, তুমি লাস্টে দেখো, তুমি যে এত মাম্মি মাম্মি করে বাসায় দাওয়াত খাওয়াও, এটা করো না। কিন্তু আমার কাছে এই জিনিসটা আমি বলছি, ভাই তুমি এগুলো কী বলো, মা কারণ ডিভোর্স করাবে? কিন্তু ভাইয়া উনি আসতে চাইলে আমি না বলতে পারতাম না যে আপনি আইসেন না। এমনও গেছে ভাই রাগ হয়ে বলছে যে উনি যাবে তারপর আমি আসবো। এখন আমি মাম্মিকে বলতেও পারি না যে আপনি আসছেন দেখে ফাইম আসে না। আমি বলছি মাম্মি ফাইম একটু কাজে, আপনি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাসায় যান, ফাইম তো আসলে আসবে না। মানে আমি এরকম করে ট্যাকেল দিছি জিনিসটা, যে নেগেটিভ ভাইবটা আপনি করতে শুরু পাইলেন, যে ভাঙতে যাচ্ছে নেগেটিভ ভাইবটা, সেটাই বলতেছে। এরকম তো মাম্মি আসা যাওয়া করতেছে। তো ফাহিম তো মানে অনেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মানুষের সাথে ওঠা বসা, অনেক মেয়েটে ঘোরাঘাড়ি, হ্যাঁ, ওই লাইফটা ওর খুব ভালো লাগতো। এবং ওই লাইফটা হয়তো বাবা বাড়ি বসে করতে পারতো না দেখে সে আমারে চুজ করছে বিয়ে করার জন্য, যে একটা জায়গা তো লাগবে। আমার এখন মনে হয় সেই জায়গাটা আমি এই যে তাকে দিছি না, তাকে একটা স্থান দিছি না থাকার, তো তার ওই জিনিসগুলো মোহাম্মদ হওয়ার পরে বেশি বাইরে গেছিল। মানে রাত 3টা-4টার সময় বাসায় ফিরতো, খালি ঘুরবে, গাড়ি নিয়ে ঘুরবে, অমুকের বাসায় যাবে, হই হুল্লোর, বাসায় দাওয়াত দিবে। হ্যাঁ, রাত 3টার সময় বলবে এখন খিচুড়ি রান্ধো, মুরগি রান্ধো, গেস্ট আসতেছে। তখন আমার ওই জিনিসগুলো বিরক্তি লাগা শুরু করলো, যে তুমি এগুলা শুরু করছো কেন, এমনিই তো আমাদের টাকার সমস্যা, জমিটা বিক্রি করছি, তারপরে তুমি করো না কিছু, বাবা 10,000 টাকা দিয়ে তা দিয়ে হয় না। তারপরে আমার শ্বশুরের ওই সময়, এটা তো একটা লম্বা কাহিনী, আমার শ্বশুরের ফার্স্ট একটা বাচ্চা হয়, মেয়েটা হওয়ার পরে আমার শ্বশুরকে যখন আমি বুঝাইলাম যে মোহাম্মদ বড় হচ্ছে, ওর দুধ লাগে, এখন পাপা আমার যে জমানো টাকা ছিল সেগুলো আর নাই, আমি চলতে পারতেছি না, তখন আমি নাজিয়াস ক্রিয়েশন শুরু করি। ফাহিম আমাকে খুলে দেয়, আমি খুলতে জানতাম না কেমনে কেমনে খুলে, ও আমারে খুলে দিছে। তারপর আমি কি করতাম, ঘরে বসে ডিজাইন দিয়ে দিয়ে জামা বানাইতাম, ওটা আমি নানা রকম গ্রুপ অফ মানে ইন্ডাস্ট্রির বউরা আমার কাছ থেকে কিনতো, ওখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আমার কাছে আসতো। হ্যাঁ, অনেক মন্ত্রী মিনিস্টারের বউরা, নাজিয়ে পাঠাই দিস, ও 30টা জামা পাঠাই দিস, 40টা,
দেখা যাচ্ছে যে আমার 1-1.5 লাখ টাকা ইনকাম হওয়া শুরু হলো। তো আর পাপাও আবার রাজি হয়, পাপাও আমাদের বাসা খরচ দেওয়া শুরু করলো। যখন মেয়ে হয়েছে পর উনিও তো বুঝতেছিল যে দুধ লাগে, হ্যান লাগে, ত্যান লাগে। তো উনিও কথা বলে না আমাদের সাথে, দেখা করে না, মোহাম্মদকে দেখেও নাই, কিন্তু সে দিত, হ্যাঁ, ওনার জিএম এর মাধ্যমে দিত, ঠিক আছে। তো ফাইমের মানে আমার কাছ থেকে টাকা নেওয়ার একটা হয়ে গেছিল আর কি, অভ্যাস হয়ে গেছিল। হ্যাঁ, তো আমার কাছে সে টাকা ধার চাইছে, আমি ধার দিছি। হ্যাঁ, তো একদিন হয়েছে কি মাত্র 500 টাকা নিয়ে গন্ডগোল, এই শুরু গন্ডগোল। আমি তাকে টাকা দিয়েছি, সে বলতেছে তোমার 500 টাকা ফেরত দিছে, আমি বলতেছি তুমি আমাকে ফেরত দাও নাই, ঠিক আছে, স্বামী তো হয় না, না তুমি দাও নাই, ও বলছে তুমি দিছো। তো ও হঠাৎ করে এত উত্তেজিত হয়ে ও আমার গায়ে একটু হাত তুলছে, এবং আমি একটু, আমার আব্বা যেহেতু মারা গেছে, আমার বাবা হারাইছি, আমার বাবার নিয়ে যখন গালাগালি করছে ওটা আমি সহ্য করতে পারিনি, আমি ঘুমের ওষুধ খেয়েছি রাগ হয়ে। ঘুমের ওষুধ খাওয়ার কারণে আমি সেন্সলেস হয়ে গেছি। আমি সেন্সলেস হওয়ার কারণে আমার যে শাশুড়ি আমাকে এসে নিছে, তাদের ধানমন্ডি, এগুলো আমি কিছু জানি না, আমি তো সেন্সলেস। ফাইম নাকি ফোন করে বলছে আম্মা আম্মা নাজিয়া ঘুমের ওষুধ খাইছে, তুমি শিগগিরা আসো, নাজিয়া মারা গেলে তো আমরা পুলিশ হয়ে যাবে। তখন নাকি মাম এসে আমাকে নিয়ে গেছে ধানমন্ডি বাসায়, মাম নিয়ে গেছে, কিন্তু আমাকে কোনো ডক্টর দেখায়নি, ওই বাসায় নাকি আমি ছিলাম। এখন বলেন এইটা আপনি জানলেন কেমন? ওই যে আমার বাচ্চাকে যে ডাকতো আয়া, ও সাথে গেছিল, কারণ মোহাম্মদ অনেক ছোট না, সে তো আর বাসায় রেখে যাবে না, আমার সাথেই তো আয়া বুয়া একসাথে গেছে, মোহাম্মদের খালা, উনি এখনো জীবিত আছে। তো উনি তখন বলছে যে খালা তোমার কোনো ডাক্তার দেখান, একটা রুমের মধ্যে ছিল, একটা তুল খাওয়াইছি আমরা, তোমার খাওয়াইছি, তুমি ঘুমের মধ্যে আবল তাবল বলতেছিলা, হ্যাঁ, তো তুমি 3 দিনই ঘুমাইছো। আমি নাকি 3 দিন ঘুমাইছি শুধু। 3 দিন পরে আমার হুশ আসার পরে আমি আর কি ফাইমকে চিনতেছিলাম না, মাম্মিকে চিনতেছিলাম না, যেহেতু আমার তো ওয়াশ হয় নাই, ব্রেন কাজ করতেছিল না আমার। তখন আমি মাম্মিকে বলছে আপনি কে, ফাইনকে বলছে আপনি কে, আমি কোথায়, মোহাম্মদকে বলছে এই ছেলেটা তো চিৎকার করে কেন, সরাও। হ্যাঁ, তো ওরকম করার পরে কতক্ষণ পর আমাকে যে কফি টফি খাওয়াইতেছিল, বা আমাদের একটা হসপিটাল আছে, আপনি জানেন ওদের যে একটা হসপিটাল আছে, ওখান থেকে হয়তো কোনো মেডিসিন দিছে, জানি আমার ভিতর থেকে এটা কিওর হয় আর কি, মালিবাগ মোড়ে হসপিটালটা, মগবাজার। তো আমি দেখলাম যে ওদের বাসার ড্রয়িং রুমে অনেক লোক, ওই যে পিয়ন টিয়ন। তো আমি বলতেছি এত লোক কেন বাসায় আসছে কেন, যে আমার জন্য হয়তো আনাইছে কোনো মেডিসিন টেডিসিন বা কি, বা তাদের কি প্ল্যান ছিল, আই হ্যাভ নো আইডিয়া ভাই, এইটাই আমি বলতে পারবো না যে কেন অতগুলা মানুষ বাসায় ছিল, কেন ওই দিন আমাকে আমার শাশুড়ি মারলো, আমি এত অসুস্থ, ওই সময় আমাকে মারলো, কেন বললো ডিভোর্স পেপারে এখনই সাইন করো, তোমার সাইন করতে হবে। এই আমার জীবনের কাল ওই রাতটা থেকে শুরু হইলো আর কি। মানে আপনার সেন্সলেস অবস্থা, আপনি তখন আপনাকে মানে যখন জ্ঞানটা আসছে, মানে সেই অবস্থায় আপনাকে ওই বাসাতে আমাকে সাইন করতে বলছে যে তুমি ডিভোর্স পেপার সাইন করো। কেন? আমাকে ওনার ছেলের সাথে রাখবে না। আপনি জিজ্ঞেস করেন নাই কেন? না, আমার তো অত কিছু তো আমি করতে পারতেছিলাম না, আমি তো অত গুছাই যে কোয়েশ্চেন করবো, আমার তো ঢুলু ঢুলু শরীরটা আর কি, অনেক কাহিল, 3 দিন ঘুম না। সাইন করলেন? সাইন করার পরে? না, সাইন করি নাই, আমি সাইন করবো না দেখে তো মাইটটা খাইছি। আচ্ছা, আমি বলছি যে কেন আমাকে দিয়ে কেন সাইন করাবেন, আমি কেন কি করছি, আমি নাকি এরকম করে কথা বলতেছিলাম এলোমেলো ভাবে। তো তখন আমার শাশুড়ি যে মারছে, যে এরকম ফুলে ফুলে গেছে, আমার সব ছবি আছে, বাসায় যে দেখছে মারছে, যে মারছে আমি ওইটা ফিলও করতে পারিনি, মানে আমি এতটাই অসুস্থ ছিলাম। তো মারার পরে আমার শাশুড়ি যখন ওই যে সাইন করার কথা বলার পর, এটার পিছনে আরো একজন বড় মানুষের হাত ছিল, যার হসপিটাল তার হাত ছিল, সে এটা বুদ্ধিটা শিখাই দিছে, এই মেয়ে যদি মারা যায় তাহলে তো আমরা ফাঁসবো, ডিভোর্স পেপার শিখে সাইন করো, তখন আমরা বলবো যে ডিভোর্স হয়ে গেছিল, আমরা তো জানি না মেয়ে মারা গেছে কেমন। বুঝতে পারছেন ভিতরে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা আমি পরে বুঝতে পারছি। তখন আমি তো সাইন করিনি দেখে মাইটটাই খাইলাম। তখন আমার শ্বশুর আসার পরে, আমার ফুপু শাশুড়ি টাশুড়ি সবাই আসছে, সবাই কানাইছে, আমার কিন্তু কেউ নাই, সব ওদের লোক কিন্তু ঘর ভরা। আসার পরে আমার শ্বশুর বলছে যে ওকে বাসায় নিয়ে যাও, নিকেতন বাসায় নিয়ে যাও। আমি বললাম না যে মোহাম্মদপুর থেকে আমরা গুলশান আসছি, নিকেতন 1 নাম্বার রোডে 40 নাম্বার হাউস, আমি 27 নম্বরে আমি ছিলাম দীর্ঘদিন। হ্যাঁ, তো বাসায় নিয়ে যাও, ও খুব অসুস্থ। মাকসুদ ভাইয়ের বাসার ওই পাশটাতে? আমি তো ওরকম যাই না, আমি মানে 1 নাম্বার রোডে আর কি আমি থাকতাম। তো বলছে যে ওকে বাসায় নিয়ে যাও, রেস্টের দরকার, ও রেস্ট করুক, আমার সাথে এটা বলছে। তো আমাকে ধরে তাদের গাড়িতেই, তাদের প্রিমিও এফ গাড়িতে করে আমাকে বাসায় দিয়ে গেছে। আমাকে বাসায় দিয়ে যাওয়ার পরে সকালবেলা, না সরি, হ্যাঁ
তখন বাজে মনে হয় 8:30 কি 9টা, আমার এইটুক খেয়াল আছে। বাসায় আনা পর্যন্ত আমি যখন বাসায় ঢুকছি তখন আমি দেখছি ঠিক 8:30 বাজে। আমি তখন ফাইমেরি তাকাই বসে যে আমার এতগুলো পিটান দিছে কে, মারছে কে। ফাইম তখন আপনার কাছে ফিরে আসছে? না, ফাইম তো আমার সাথে। ও এই যে এই পুরো ঘটনাটা সাথে এই সাইন করতে গেছে তখন ওর সাথে, এগুলোর পিছনে তো ওই নাকি ছিল। এটা তো আমি বলতেছি তাকে একে, দেখবেন যে মিস্টেরিয়াস ঘটনা। মানে আমার জীবনটা দিয়ে আমার যে কাউন্সিলর যে বলছে উনি বলছে একটা সিনেমা করা যায় আপনার ঘটনা দিয়ে। বাসা আসার পরে তখন আমি যখন জিজ্ঞেস করলাম যে আমার গায়ে এত এত ব্যথা লাগতেছে কেন, তো সারা গায়ে এরকম 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 ফুলে গেছে। এটা মানুষ মারলে ফুলে যাবে না, আর আমার নীল হয়ে গেছে আর কি ফুলে। যখন আমার বুয়া বলছে যে তোমার তো তোমার শাশুড়ি অনেক মারছিল ওই বাসায় বসে, তোমার খেয়াল নাই, তখন আমি কেন জানি আমার একটা জিদ উঠছে যে আমি থানায় যাব। কেন আমি জানি না, আমার মাথায় ওই জেদটা ওই সময় উঠছে। আমি বলছি আমি থানায় যাব, আমি থানায় যাই বলবো উনি আমার মারছে কেন। আমি একরোখা হয়ে গেছে, আমার কিছুতেই ফাইম শুনাইতে পারতেছে না, খালা শুনাইতে পারতেছে না, আমার মাথায় ওই যে যেটা কাজ করতেছে আমি ওইটাই করব। আমি থানায় চলে গেছি। থানায় যেয়ে আমি আমার ওখানে সেন্সলেস হয়ে পড়ছিলাম। আবার উঠে বসানোর পরে আমার এখনো মনে আছে কমিশনার আহসান সাহেব উনি দেখে বলছে যে কি হয়েছে। আমি বলছি আমার শাশুড়ি দেখেন আমাকে কি মারছে, এগুলো কেটে টেটে গেছিল আর কি, এখানে ছবি আছে। তো বলার পর উনি বলছে তো এটা তো নারী শিশু নির্যাতনের মামলা হয়, তাই মামলা নাও। উনি সেটা বলছে। ফাইম তখন বলতেছে নাজিয়া প্লিজ তুমি মামলা দিও না, মাম্মির জেল হয়ে যাবে, প্লিজ বাসায় চলো, প্লিজ বাসায় চলো, আমি মাম্মিরে ধরবো, কেন মারছে আমি মাম্মিরে ধরবো, এটা বলে তারপরে আমাকে সে বাসায় নিয়ে আসছে। আমি বলছি তাহলে মামলা করবো না, আমি জিডি করবো, আমি করবো। উনি যদি আমাকে আবার মারে, আমি নাকি এটা বলতেছিলাম। তখন ওই জিডিটা করে আমি বাসায় আসছি। বাসায় আসার পর আমি আবার 2-3 দিন ঘুম, মানে আবার আমার শরীর সুস্থ ছিল না। 2-3 দিন ঘুমানোর পরে না সরি ওখান থেকে গেছে আমি ইউনাইটেড হসপিটালে, কারণ ফাইমই নিয়ে গেছে যে আমি যে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিলাম এর জন্য ইমার্জেন্সিতে নিয়ে গেছে। ইমার্জেন্সিতে নেওয়ার পরে ওখানে আমি কতক্ষণ থাকার পর যখন আমাকে একটু স্বাভাবিক করলো, ওষুধ দিল, জিনিসটা একটু কাটলো, বাসা আসার পর আমি 2 দিন একদম টানা ঘুমাইছি। বলছে যে ওনাকে শুধু ঘুমাইতে দেন, ওনার ঘুমটাই হয়ে গেলে ওনার ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। এই অত্যাচার নির্যাতন কতদিন চলে? ডিভোর্সের আগ পর্যন্ত? ডিভোর্সের আগে, ডিভোর্সের পরে। ডিভোর্স হয় কত তারিখে আপা, কোন মাসে? ডিভোর্স এই ঘটনা হয় আপনার 2018-তে। আর ডিভোর্স আমার হয়? ডিভোর্স হয় 2020-এ, মানে 2 বছর পরে গিয়ে। হ্যাঁ। আপনি বলতেছেন যে ডিভোর্সের পরেও নির্যাতন? ডিভোর্সের আগেও করছে, ডিভোর্সের পরেও করছে। পরে কেমনে করে? পরে নির্যাতন, মানসিক নির্যাতন, বাচ্চার খরচ দিবে না, বাচ্চার খাবার দিবে না, এটা তো নির্যাতন না? আমি তো এটা আপনাকে দেখাইতে পারতেছি না, কিন্তু আমার একটা নির্যাতন তো করা হচ্ছে। এর মধ্যে আমি একটা ইন্টারভিউতে আপনার দেখলাম 6টা কেস আপনি করেছিলেন। 7টা। উনারা আপনার নামে কয়টা কেস করেছেন? একটা মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার। আর আপনি যে 6টা কেস করলেন, এই 6টা কেসই কি আপনি উঠায় ফেলছেন তাদের নাম থেকে? উঠায় ফেলছেন, এবং নিশ্চয়ই তার সঙ্গে একটা মিউচুয়াল কিছু একটা হয়েছিল, তাই কি? মিউচুয়ালি কি কথা হয়েছিল এবং উঠানোর পরের অবস্থা কি ছিল? হ্যাঁ, সেটা আমি বলতেছি ভাইয়া। তার আগে আমাকে ওই পয়েন্টটুকু অন দ্য ডিভোর্স কেস, যে ডিভোর্স ডেটা মানে কেন গিয়ে সিচুয়েশনটা দাঁড়ালো তখন? ওই যে 18 আমাকে যে জিডি করার পরে যে আমি আসলাম, তখন ফাহিমের মাথায় একটা ধারণা, ওই যে আহসান সাহেব বলছে যে নারী শিশুর মামলা হয়, ফাহিমের মাথায় ওইটা কোনোভাবে ঢুকছে যে না, যে কোনো সময় আমার মানবে মামলা করতে পারে। সে তার মাকে যে এই কথাটা বলছে, তখন তার মা, আপনি ফাইলটা তো অবশ্যই আপনি দেখবেন, ডেটও দেখবেন, তাদের জিডির আমার মামলা ডেট, তাদের মামলার ডেট। এটা বলার পরে ওরা, আমি কিন্তু ফাহিমের ওয়াইফ, তখন বাচ্চার মা, একই বাসায় থাকি, কিন্তু আমি জানি না যে আমার নামে একটা মামলা হয়েছে অ্যাটেম্পট টু মার্ডারের। কিন্তু মাইর তো কিন্তু খাই আমি আমার বাসায় আসছি, আমি কিন্তু আর ওই বাসায় আর যাই নাই। কিন্তু আমার শাশুড়ি ওই ঘটনার 8 দিন পরে দেখাইছে আমি তারে পুতা দিয়ে আঙ্গুল ভাঙ্গে ওই বাসায় দিয়ে বের হয়েছি, আঙ্গুল গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এবং আমি তারে প্রচণ্ড মারছি 35 জনের সামনে। আপনি মামলাটা পড়ে দেখেন, 35 জনের সামনে আমি তারে একলা পিটাইছি। আমি এত বাহুবলী মহিলা ছিলাম। মাশাআল্লাহ। মারার পরে আমি চলে এসেছি, আমার মা বরিশাল দিয়ে আইসা ওনার গলায় ছুরি ধরছে, ওনার কাছে 50 লাখ টাকা দাবি করছে, যে বিধবা মহিলা ঢাকা দিয়ে বরিশাল আসতেই পারে না একা, চিনে, সে ধানমন্ডি চলে গেছে। আমার মার নামও মিথ্যা মামলা দিল বিধবা মহিলাটা। আমার মা অনেক কষ্ট সহ্য করছে এর কারণে, মানে এদের কারণে শুধু আমরা সাফারার হয়েছি। আমার নামে মামলা হইলে আমার নামে তো একটা চিঠি আসবে,
চিঠি গায়েব করে দেওয়া যায়, ওটা গায়েব করে, এটাই আমি বলতেছি, ওটা গায়েব করে দিছে। ফাহিম আমাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যেত, পুলিশ নাকি আমারে লিখছে জিডির ইয়ার কাগজে যে মেয়েকে অ্যারেস্ট করতে যে পাই না, পালাই রয়েছে। কিন্তু আমি তো যাই না, আমার মামলা আছে, আমি তো আমার জামাইয়ের সাথে খাইতে গেছি, খাইয়ে বাসা আসছি। আর ফাহিম ঠিক যখন আমার খুঁজতে ওই টাইমটাতেই বাইরে নিয়ে ঘুরে খাইতে আসতে, এটা তো আমি যাই না, আমার ঘরের শত্রু বিভীষণ, আমি তো যাই না, আমার হাজব্যান্ড এগুলো করাচ্ছে, আমি তো আমার হাজব্যান্ডের সাথেই খাইতে গেছি। এবং কোন কোন রেস্টুরেন্টে খাইতে গেছি সে ছবি আছে, আমি যে খুব অসুস্থ, গায়ে চাদর পাচানো, চুলমুল এলোমেলো, হ্যাঁ, ওই যে অনেকটা সেলফি তুলতো, সবই তো আছে। আমার বাসার সিসি ক্যামেরা, ওদের বাসার সিসি ক্যামেরার ফুটেজ সব গায়েব। কেন গায়েব হবে? আমার বাসার সিসি ক্যামেরা আছে না নিচতলা, আমি উঠতেছি নামতেছি। আপনি আমাকে অনেকগুলো ভিডিও পাঠিয়েছেন আপা, তার মধ্যে আপনার হাজবেন্ডের দুটো ভিডিও খুব অদ্ভুত। জি, দুই ডেঞ্জার, মানে জেন্ডার মানুষের সঙ্গে। জি, ওনার সমকামিতার অভ্যাস আছে, আবার আরেকটা আবার মেয়ের সাথেও, মানে ওটার কি বলে আমি জানি না। এই ভিডিও আপনার হাতে আসলো কেমনে? ওইটা আসছে, ওইটা আমার ননদ আমার কাছে দিছে। ওনার একটা ফোন ছিল N96 নোকিয়া, আমার ননদ জানতেন যে ওনার এই সমস্ত স্বভাব আছে, তখন আমার ননদ ওই ভিডিওগুলো না আমার হাতে দেন, মানে মোবাইলটা আমার হাতে দেন, এবং তার অনেক নায়িকা মানে অনেকের সাথেই তার। এতে বোন আপনাকে কেন দিল ফোনটা? ওনার বোনের সাথে ওনার রিলেশনটা আসলে ভালো না, ওনার বোন ওনাকে পছন্দ করে না, মানে মা বোনের দিকেও খারাপ নজরে নাকি তাকাইতো, এটা তাদের ভাষা, আমি তো এটা বলতে পারবো না। তারা আমাকে দিছে নিচ থেকে বলছে। এটা আপনার হাতে পাওয়ার কথা না। হ্যাঁ, আমার হাতে পাওয়ার কথা না, এটা ফাহিমের নিজের পার্সোনাল ফোন, আমাকে সেটা ওর বোন দিছে। আপা আপনার অনেকগুলা, মানে আমার ব্যক্তিগত প্রশ্ন, এটা অনেকগুলো মারের ছবি দেখলাম, এবং ওই যে ওই দিনকার মারি আপনার গায়ে কি একদিনে হাত না না না, তারপরে যে আবার যখন এই যে মামলাটা কতবার হাত তুলছে আপনার সব মিলায়? 4-5 বার। আপনি কেন সহ্য করলেন? ওই যে আগে ডিভোর্স ছিল, বাচ্চাটা হয়ে গেছে, আমার এখান দিয়ে চলে গেলে সমাজ আমাকে বলতো আমি খারাপ। আপনারা তো জানেনই যে সমাজের মুখ আপনি বন্ধ রাখতে পারবেন না। বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, এবং তাদের পরিবারের একটা ছেলেকে বিয়ে করা নিঃসন্দেহে লোভনীয় ব্যাপার। হ্যাঁ, আপনার এটা তো বলবেই। আপনার কিন্তু আমার যে আমি যে এত বড় গ্রুপ, এতে কত টাকা, এটা কিন্তু চিন্তা করে কিন্তু আমি বিয়ে করি না। আমি কিন্তু আগে আপনাকে বলছি যে আমি জিনিসটা চিন্তামই না। কিন্তু এইটা তো আপাকে একটা কমন সেন্স না যে আমি ছেলের চেয়ে 6 বছরের বড়, আমি তারপরে তাকে কেন বিয়ে করব? ও পাগলামি করতেই পারে, আমি কেন প্রশ্রয় দিব? আসলে যদি এটা বলেন, কারণ তার আচার আচরণ আমার কাছে তখন খুব ভালো লাগতো। 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে হাদিস দিয়ে যখন কথা বলছে আমাকে কনভিন্স করছে, আমিও তো দেখলাম যে আমি তো গুনাহ করতেছি না, আমি তার থেকে বড় হইতেই পারি। আমাদের ইসলামে তো নিয়ম আছে, বড় মেয়ে আপনি বিয়ে করতে পারবেন, আর একটা বড় মেয়েও ছোট ছেলে বিয়ে করতে পারবে। এটা যদি আমাদের ইসলামে একদমই না থাকতো তাহলে তো ডেফিনেটলি আমি আগাতাম না। এটা আমার সুন্নাতের মধ্যে আছে, কিন্তু আমাদের সোসাইটি সেটা ঠিক আসলে এলাও তো করে না। হ্যাঁ, এটা কোনো জায়গায় করে। এখন অনেক এক্সাম্পল আছে, আমাদের মিডিয়াতে অনেক দেখবেন আছে। হ্যাঁ, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, হ্যাঁ ওটা আছে না, আমাদের বাংলাদেশেও আছে। কে? এই যে মুন্নি আপু, তাপস ভাইয়া, কিন্তু সুন্দর একটা জুটি, দেখেন কি সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর জুটি আছে। এখন ভালোভাবে নিলে ভালো, আপনি খারাপভাবে নিলে খারাপ। অনেক রিস্কি একটা ডিসিশন। হ্যাঁ, অনেক রিস্কি একটা ডিসিশন। আসলে ওই সময় ডিসিশনটা নেওয়ার সময় তো মানুষ, যখন আমার তো তার সাথে সংসার হবে, জুড়ি আমার লিখা, এখন আপনার যত কিছুই হোক না কেন আমার ওখানে বিয়ে হবে, আমার রিজিক তো ছিল ওখানে। আপা এই যে হইলো, সংসার হইলো না, ডিভোর্স হলো, মেনে নিলাম যে আল্লাহ হয়তো কপালে রাখে নাই, কিন্তু তারপরে তো আপনি অভিযোগ করছেন যে সে আপনাকে দেখভালের টাকা পয়সা দেয় না। না, ডিভোর্সের পরে তো ফাইন টোটালি আমাদের সাথে যোগাযোগই করে নাই। মানে আমাকে তো 18 সালে ওই যে মামলাটা দিল আমার শাশুড়ি, অ্যাটেম্পট টু মার্ডারের মামলা, তারপর আমার বাসা থেকে ওরকম করে আমাকে ধরে নিয়ে গেল কালো একটা নোয়া গাড়িতে। আমার বাচ্চা তখন কত 5 থেকে 6 মাস ব্রেস্ট ফিডিং করে, ওই বাচ্চা নিয়ে আমি কাশিমপুরে 8 দিন ছিলাম। আমার যেহেতু ভাই বোন কেউ নেই, যে জামিন করে কেমনে কেউ কিছুই তো আমরা জানি না। আমাদেরকে যে হ্যাঁ, আপনার জামিন করে লোকে পরে আমার বোনের মেয়ে, ওকে আমি ফোন করার পরে ব্যারিস্টার আসিফ ভাইয়া, উনি আমার জামিন করে। আচ্ছা আচ্ছা, 8 দিন। যে মামলাটা হয়েছে শাশুড়ির, এটাতে আসলে অ্যারেস্ট হয় না, জেলেও যায় না। ওনারা অনেক প্রভাবশালী মানুষ। হ্যাঁ, ওনাদের প্রভাবের জন্যই আমার কাশিমপুরে যাওয়া লাগছে। আর ওই
আমার যে ঢাকা মেডিকেলের রিপোর্টও ছিল, আমি পরের দিন গেছিলাম, সুস্থ হওয়ার পরের দিন গেছিলাম। ঢাকা মেডিকেলের রিপোর্ট ছিল, ইউনাইটেডের মেডিকেলের রিপোর্ট ছিল, তারপর জিডির রিপোর্ট ছিল, সবই তো কোর্টকে দেওয়া হয়েছে। তারা তো এটা একসেপ্ট না করে আমার জামিন তারা নামঞ্জুর করে দিয়েছে বারবার। আবার কাট টু ফাইনাল, দেখেন এতদিন আগের একটা ঘটনা, এখন তাইলে আপনাকে আবার কেন কথা বলতে হচ্ছে? আমাকে কথা বলতে হচ্ছে, আমি যখন ডিভোর্স হয়ে গেছে তো গেছেই। আমি আমার ছেলেকে নাজিয়াস ক্রিয়েশন থেকে, আপনি ওই সময় ভিডিও থেকে দেখবেন, ওই সময় থেকে আমি লাইভ করি, আমি সবাইকে দিয়ে লাইভ করাইছি। এই প্রফেশনে তখন এত হাইপড মানুষ ছিল না। আমি যখন লাইভ করাইছি 20 সালে আমি ফারিয়াস মিররের আপুকে দিয়ে লাইভ করাইছি, আমি দেখছি, সবাইকে দিয়ে আমি লাইভ করাইছি এবং আমার সবার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। এবং ওই সময় ঘটনাগুলো সবাই আমার লাইভে কিন্তু শুনতো, মাঝে মাঝে আমি কষ্ট যখন বলতাম, এবং সবাই সাক্ষী যে আমার বাচ্চাকে আমি একা মানুষ করছি, একা পালছি, দুধের কৌটা পর্যন্ত কেউ আমাকে কিনে দেয় নাই, আমার বাচ্চাকে আমি লাইভ করে করে আমি খাওয়াইছি। হঠাৎ করে আমার বাসার লাইন টাইন সব কাইটে দিছে। আমি যে বাসা থাকতাম, যেহেতু এগ্রিমেন্টটা ফাইমের নামে ছিল, এগ্রিমেন্টের আগেই কাইটে দিছে। তারা তার নাতির কথাও চিন্তা করে নাই যে নাতিটা সাথে আছে, হঠাৎ করে বের করে দিয়ে বাচ্চাটা নিয়ে কই যাবে। আমি একদম ফার্নিচার নিয়ে পথে বসে গেছি। তারপর আমি একটা ছোট বাসা নিছি, ওখানে বসে আমি লাইফ চালাই যাচ্ছি, মামলাও চালাই যাচ্ছি। কারণ আমার জেদ কাজ করছে, আমি তোমাদেরকে কোনো ইস্যুতেই ছাড়বো না। আর ওই যে বাসা আমি ছিলাম ওই বাসাতে তো আমার এসে মারতো, কারণ ওরা মামলা করে তো মজা পাইছে। এখন তো ওরা বুঝছে এর মামলা মারলে 100 বার মারলেও কিন্তু ফাইমের অনেকগুলো ভিউ দেখছে না, গাড়ির মধ্যে স্ম্যাশড করে দিব তোমার মুখ, মানে এদের পাওয়ার আরো বেড়ে গেছিল। তো যখন আমি দেখলাম যে না, এখানে তো আমি মাইর খাইতে খাইতে আমার মরে যেতে হবে, এবং ঘুম করলো, মাইরে ফেললো, আমার তো কেউ বাঁচানো না, ওনারা চাইলেই পারে আসলে। হ্যাঁ, আর বাচ্চাটারও নিয়ম একটু ভয় পেয়ে গেছি। তো আমি আসলে শরীরে খাটছি আর কি, আমার যেহেতু পাওয়ার নাই, আমি সিআইডি অফিসে গেছি, আমি আপনার উচ্চ আদালতে গেছি, আমি ফাইল নিয়ে সারাদিন দৌড়দৌড়ি করছি, ওদিকে বাচ্চা পালছি, ওদিকে লাইভ করছি। আমি আমার কষ্টটা আসলে এরকম মানুষকে দেখাইনি, কিন্তু আমি খুব কষ্ট করছি। আমি হেঁটে সুন্দরবন কুরিয়ারে পার্সেল দিয়ে আসছি, রিক্সা ভাড়া দেওয়ার টাকা ছিল না, আবার মোহাম্মদকে কোলে নিয়ে হাইটে হাইটে বাসায় আসছি। আমি রাত্র 12টা সময় আপনার ইসলামপুর দিয়ে কাপড় নিয়ে বাসায় আসছি, অর্ধেক পথ ভেঙে 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 আসছি। লাস্টে যখন দেখছি মামলা চালাইতে গেলে আমার বাচ্চাকে সেফ জায়গা রাখা লাগবে, তখন আমি ডিসিশন নিলাম বাসা ছেড়ে বরিশাল চলে যাই। আরো করোনা তো তখন আমি বরিশাল আম্মার কাছে আবার চলে আসছি, ফার্নিচার সব নিয়ে বরিশাল বসেও লাইভ করতাম, এসে যে আমি মামলা চালাইতাম। যখন মামলায় ওরা সব জায়গা, ওদের তো আমি তো নিতাম 2 জন লয়ার, ওরা তো নিত 50-60 জন, মানে রুম ভরে যাইতো। কারণ এরা তো রিচ আর আমি তো গরিব। তো যাই হোক না কেন, কিন্তু আমার ওই স্ট্রং পেপারের কাছে ওরা কিছু করতে পারতেছিল না। যাই হোক না কেন, ওই আমি লড়তেছিলাম। তো লাস্টে যখন আমার সাক্ষী দেওয়ার সময় আসলো যে অমুক দিনে সাক্ষী শুরু হবে, এবং যেহেতু আমার সবকিছু সত্যি, ওরা ঘাবড়ায় গেছে। ওরা আমার সাথে তখন মিউচুয়ালিতে আসছে। মিউচুয়ালি আসছে কিভাবে, আমার বাচ্চার বাবার যে পিএস, উনি আমার সাথে যোগাযোগ করা শুরু করলো। ম্যাম, স্যারের অনেক কষ্ট হয়, 6 তলা বেয়ে এতগুলা মামলা ওঠানামা, স্যার অনেক টায়ার্ড হয়ে যায়। ম্যাম, আপনি 14-15 লাখ টাকা কোর্টকে খাওয়ানো লাগে, পুলিশ উকিলকে খাওয়ানো লাগে, সেই টাকাগুলো আপনারা নেন, ভালো থাকেন, মারামারি কাটাকাটি করে আর কি হবে। হ্যাঁ, আপনি এই রাগটা থামান, স্যারও আপনার কাছে সরি বলছে, এটি করেন। তো তখন আমি বললাম যে আচ্ছা থাক, ঠিক আছে। আমি বলছি তাহলে কি করবেন আপনারা? তো বলছে যে, আমি বলছি আমার মোহাম্মদকে, আমার না আসলে অত চাহিদা না, আমি চাইলে ওনার কাছে 30 কোটি 40 কোটি 50 কোটি চাইতে পারতাম। আমার চাহিদা তো এতটুকু, আমার ছেলেকে ভালো স্কুলে পড়াবেন, আমার বাচ্চাকে ভালো একটা পরিবেশে রাখবেন, আমার বাচ্চার আমার যতটুকু খরচ লাগে ততটুকু দিবেন, এতটুকুই আমার চাওয়া, এর থেকে আমার কোনো চাওয়া নাই, এতটুকু দিলে আমি খুশি। আপনারা কি এতটুকু পারবেন? বলছে হ্যাঁ, আপনার যা যা লাগে করণীয় আমরা এভরিথিং করবো, আপনি মামলা উঠান। তো একটা একটা করে, মানে একসাথে তো সব মামলা উঠানো যায় না, প্রসিডিওর হিসাবে আজকে এই মামলাটা, আবার ডেট পড়লে পরে এই মামলাটা। এবং আমারও কথা ছিল যে আমার নামে যে মিথ্যা মামলাটা দিচ্ছেন, কারণ ওটাতে ওরা হাইরে গেছে, ওটা নিয়ে তো আমি অনেক বললাম না, সিআইডির কাছে গেছি। হ্যাঁ, সঠিক বিচার পাইছেন আপনি। হ্যাঁ, তো ওই মামলাটা ওরা দেখতেছে যে ওই মামলাটা করেও ওদের কোনো লাভ হয় না, ওরা কিন্তু ওটা অলরেডি ওরা হেরে যাচ্ছে। মানে দাঁড়ানোর সাথে সাথে ফাহিমের
আম্মা যে দাঁড়ায় যে কথাগুলো বলবে উনি অনেক এলোমেলো বলতেছিল সাক্ষীর সময়, এলোমেলো। হ্যাঁ, কতক্ষণ বলতেছিল আমি রান্নাঘরে বসে পড়ে নাজি আমার মারতে গেছে, কতক্ষণ বলে মেইন ডোরে। এরকম করলে তো আপনার যুক্তিগত হলো না। তখন এরা চিন্তা করলো যে না, এই কোনোটাতে আমরা আগাইতে পারবো না, তার চেয়ে মিউচুয়ালে যাই। এই মিউচুয়ালে যাওয়ার পরে তখন আমি একটা একটা করে মামলা 7টাই তুলছি। তারপর আমাকে ঢাকা বাসা করে দেয়, আমি বাচ্চা নিয়ে আসি, আমার বাচ্চার স্কুলে ভর্তি করে দেয়। তারাই করছে সব? হ্যাঁ, তারাই করছে সব। এই টাকা পাঠাচ্ছে ব্যাংকে না ক্যাশে? আমার অ্যাকাউন্টে। ওকে। আমার অ্যাকাউন্টে পাঠায়। যেটা তারা দিচ্ছিল সেটা সাফিসিয়েন্ট না আর কি আমার চলার জন্য। কিন্তু ওইটা আমি তাকে বলছি যে আপনারা যেটা দিচ্ছেন আমার বুয়া টুয়া বেতন দেওয়ার পরে আমি চলতে পারি না। এটা কতদিন ভালো এরকম চলছে? এটা এরকম প্রথম 5-6 মাস ভালো চলছে। তারপর থেকে আবার গন্ডগোল শুরু করছে। এখনকার কি অবস্থা? এখনকার মানে এত জঘন্য অবস্থা। তার মাঝখানে তো আমার হাজব্যান্ড আবার মানে এক্স হাজব্যান্ড আবার সেকেন্ড বিয়ে করছে চিটাগংয়ে। ওখানে 3 বছর তার সংসার হওয়ার পরে ওখানে আবার ডিভোর্স হয়ে যায় তার। ওখানে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে পলায় আবার যায় দুবাই গিয়ে ওখানে আবার যেটা বিয়ে করছে দুবাইয়ের মেয়ে। তো এই মাঝখানটাতে যারা মাঝখানে ছিল ওরা আমার বাসা খরচ নিয়ে গাফলতি করতেছিল, আমার বুয়ার বেতন ঠিক মতো দিতেছিল না, আমার সারাদিন ফোন দিয়ে জিজ্ঞেস করতে হইতেছিল আমার বাসায় বাজার নাই, টাকা। এখন আপনার মাসের 20 তারিখ যদি আপনি টাকা দেন তাহলে আমি 20টা দিন চলি কিভাবে? আবার একটা কথা বলতে পারেন, আপনি না নাজিএস ক্রিয়েশন চালান, ওখানে আমার বাধা ছিল। আবার আমি যদি লাইভ করি, আমি নাজিএস ক্রিয়েশন পেজ যদি চালাই, ফাইন তাহলে মোহাম্মদকে পড়াবে না। ওর জন্য 2022 সাল থেকে আমার আবার নাজিএস ক্রিয়েশন বন্ধ করে দেওয়া লাগছে। মানে আমি লাইভ করিনি, ওর পর থেকে দেখবেন আমার কোনো লাইভ নেই। কারণ আমি বাচ্চার কথা চিন্তা করছি, পড়াশোনা হোক, লাইভ করে কত টাকা পাবো, একটা ভালো স্কুলে পড়তেছে, এডুকেশনটা হোক ওর। আমি এর জন্য ওর কথা মতো আমি লাইভ আর করি নাই, যে থাক ঠিক আছে। আমি কিন্তু আমার বাচ্চার বাবাকে রেসপেক্ট করি, খুব এখনো করি। সে কোনো ডিসিশন দিলে আমি কোনোদিন না বলি না, কিন্তু আমার সাথে বাঁকা হইলে ভাই আমি একটু বাঁকা হয়ে যাই, আমার একটু ঘাটটা তেরা। তো সে যখন বলছে যে লাইভ করবা না, ইটস ওকে ফাইন, আমার বাচ্চারে দাও, আমি লাইভ করবো না। এখন যদি আমার বাচ্চার স্কুলে জুতো লাগে আপনি না দেন, এই যে আজকে স্কুল থেকে বলে দিছে আইপ্যাডের কাভার চেঞ্জ করতে, আপনি দিচ্ছেন না। স্কুলের ব্যাগ লাগবে, আপনি দিবেন না। স্কুলে 3টা গাছ কিনে, ওদের তো অনেক প্রজেক্ট থাকে, আপনি দিবেন না। তাহলে এখন আমি এই জিনিসগুলো কি করব? তখন আমার কি করা উচিত? আপনার প্যারেন্টস মিটিংয়ে কি নিয়ম? ডিভোর্স তো আমার সাথে তার সাথে হয়েছে, বাচ্চার সাথে তো আর হয় নাই। তো প্যারেন্টস মিটিংয়ে সে অ্যাড করবে না, যাবে না। ওখানে অনেক মানে মোহাম্মদের সাথে তার সম্পর্ক কেমন? এই যে বললাম আজকে 1.5 বছর তো ছেলের সাথে দেখাই করে না, ইভেন তো কথাই তো বলে না। আমার ছেলে ভুলে গেছে তার বাবার কণ্ঠ কেমন। কিন্তু বিয়ের পর মানে ডিভোর্সের পরে তো আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের ইভেন শারীরিক সম্পর্ক হয়েছে আপনি বলছেন? হ্যাঁ, এটা তো শুধু ছিল আপনার মামলাটা জানি তোর, তখন তো মামলা আমি তুলি নাই, তোলার জন্যই ছিল। টু কমপ্লিকেটেড। এই মোমেন্টটা আপনি যদি বলেন যে ফর দ্য লাস্ট আপনার হাজবেন্ড বা তার ফ্যামিলি বা জনগণের জন্য কি বলার আছে? নীরব ভাই, আমার জনগণের কাছে আমি কি বলবো, আমার বাচ্চার একটা সুস্থ লাইফ আমি চাই। আসলে কি আমি নিজে খুব টায়ার্ড হয়ে গেছি, আপনি বুঝতে পারতেছেন। 18 সাল থেকে আমি লড়াই করতে করতে এখন আমি অতিরিক্ত টায়ার্ড। এখন আমার বাচ্চার বাবার সাথে দেখা করতে গেলে আমার জন্য পুলিশ নিয়ে আসা হয়। আমি কি আমার বাচ্চার বাবার সাথে দেখা করতে যেতে পারি না? তার ছেলেকে দেখা করতে যাইতে পারি না? তার পিএস আমার জন্য পুলিশ নিয়ে আসে বাসায়। ইভেন দো মোহাম্মদের দাদু নাকি বলছিল যে নাজিয়া কি বলতে আসছে শুনি, তাকে নাকি ধাক্কা মের করে তার পিএস বলছে যে আপনি রুমে যান। এখন যেহেতু মোহাম্মদের দাদাভাই বেঁচে নাই, ওই মহিলা তো একটু অসহায় হয়ে পড়ছে। সে যত কিছুই করুক না কেন, আমার বাচ্চা দাদু তো, তাই না? খারাপ কিছু করলে তো একটু খারাপ লাগে। এখন বলে আপনি খুব মহৎ, হ্যাঁ আমি খুব মহৎ, বেশি মহৎ, আমি মাফ করে দিই মানুষকে। আমি তো ভাই ফেরেশতা না, মানুষ, তাই না? এখন আমি আমার শাশুড়ি যখন আমার কাছে কোনো জিনিস নিয়ে মাফ চাইছে, আমার মনে হয়েছে মা মানুষ, তা ভুল হয়েছে, তাই কারো পাল্লায় পরে করছে, মাফ করে দিছি। আমি তার মামলাগুলোও কিন্তু তুলে ফেলছি। আমি তার কাছেও কিন্তু 58 পয়সা দাবি করি নেই যে আপনার মামলাগুলো যে আপনি আমার এত মারছেন, মিথ্যা কারণে জেল খাটাইছেন 8টা দিন। আপনি জানেন আমি 8টা দিন কেমন করে ঘুমাইছি, কেমন করে থাকছি, শুধু আল্লাহর আমি জানি। ওই জায়গায় তারা পাগল হয়ে যাইতো। আমার ওই জায়গাটার ওই কষ্টটা আমি আপনারও বুঝাইতে পারবো না। ওই কষ্টটা আমার কি ভয়ানক একটা কষ্টের দিন গেছে, 8টা দিন। আমি মাফ করে দিছি যে আল্লাহ আছেন উপরে।
আমার শ্বশুর ওই আমার ডিভোর্সের 3 মাস পরে কিন্তু আমার শ্বশুর মারা যায়। আল্লাহর একটা বিচার তো অন্যরকম আছে। আমার সাথে ডিভোর্স হওয়ার পর ওদের ফ্যামিলিটা ডিস্ট্রয় হয়ে গেছে একদম। ফাহিম বিয়ে করতেছে, ডিভোর্স দিচ্ছে, আমার শাশুড়ি আর একটা বিয়ে করছে, সেই ঘরে অশান্তি। মানে আমার শাশুড়ির যে বর্তমান যাকে বিয়ে করছে তার যে বর্তমান ওয়াইফ, সে আমার ফোন করে কান্নাকাটি করতেছে আমার সংসার ফেরত দিতে পারেন আপনার শাশুড়িরে। তো বলে না পাপ বাপেরও ছাড়ে না, ঠিক আছে। এখন তাদের ফ্যামিলি হয়ে গেছে এলোমেলো। এখন যেই দুবাই মেয়েকে ফাহিম বিয়ে করছে ওই মেয়ের আবার 2টা বিড়াল আছে। ওই বিড়ালটা দুবাই নেওয়া লাগে আর আনা লাগে 6 লাখ 12 লাখ দিয়ে। আপনি 2টা বিড়াল আনতে পারবেন, নিতে পারবেন, সেই টাকা দিতে পারবেন। আপনার ছেলে KFC খাইতে বলেন, আপনার নাকি হাতেই টাকা নেই। আমার ছেলে একদিন সারাদিন কাঁদছে একটু KFC খাওয়ার জন্য। এখন আপনি বলতে পারেন আপনার কি বাসা খরচ দেয় না? আমি হিসাব দিতে পারবো, মাত্র 60,000 টাকা থাকে সব কিছু দেওয়ার পরে। এখন 60,000 টাকা দিয়ে আমার 3টা বুয়ের বেতন দেওয়া লাগে, আমার কারেন্ট বিল দেওয়া লাগে, আমার ওয়াইফাই বিল দেওয়া লাগে, থাকে মাত্র 15,000 টাকা। আমি 15,000 টাকা দিয়ে কেমনে চলবো আপনি আমার বোঝেন? আমার মার কাছ থেকে আইন আমার চলা লাগে। তাইলে আমি মিউচুয়াল হয়ে আমি কি পাইলাম আমারে বলেন? শুধু বাচ্চাটার এডুকেশন ছাড়া আমি তার কিছু তার কাছ থেকে নিচ্ছি না। হ্যাঁ, আমাকে কিন্তু একটা গাড়িও কিনে দেয় না, আমি কিন্তু উবারে চড়ি। তারা আমার জন্য একটা উবার ভাড়া করে দিছে, উবার গাড়ি। আমার বাচ্চার বাবা কিন্তু 18 কোটি টাকার গাড়িতে চড়ে, বেন্টলি টাকা, আর একটা মার্সিডিস। তার পিয়ন iPhone 15 চালায়। তাদের ওই BMW গাড়ি থেকে টহল নিয়ে তারা বড় বড় 5S হোটেলে প্রতিদিন তারা খায়। আমি সেই ভিডিও আপনাকে দেখাইতে পারবো। কিন্তু আমার বাচ্চাকে সামান্য KFC খেতে বাবার কাছে আবদার করতে পারে না ভাইয়া। আমার চোখে এখন পানিই নেই, আমি এখন আর কাঁদতেও পারি না, শুকিয়ে গেছে আমার পানি। আমার মাঝে মাঝে মনে হয় আমি ছাদ দিয়ে লাফ দেই, মাঝে মাঝে মনে হয় আমি গলায় দড়ি দেই। কারণ আমার বাচ্চাটা যখন বলে আম্মা সবার আব্বু দেখো কি সুন্দর সাঁতার কাটে, আমার পাপা নাই দেখে আমি কাঁদতে পারতেছি না। আমার তো কিছু করার ছিল না। আমি তো পাশাপাশি আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, ওরও খারাপ লাগতেছে, কারণ সবাই তো পার্টিসিপেট করতেছে, ও পারে নাই। বাবা আসে নাই, কিন্তু তার বাবা বাসায় বসে দুবাই বউ নিয়ে ঘুমায় আছে, সেইটি ইম্পর্টেন্ট। 5 স্টার হোটেলে খায়, বিল দিতে কষ্ট হয় না। মোহাম্মদের জন্য যদি আমি 1500 টাকার যদি KFC চাই তাতে তাদের প্রবলেম। কয়টা মেসেজ দেখবেন? কেউ ফোন দিলে বলবে আমরা সব দেই, কাগজ দেখাবে, কিন্তু ভাই ওটার পিছনে যে আমি কতটা চিৎকার করি, কতটা কান্না করে ওই টাকাটা আমার নিতে হয় তা তো আমি জানি। আমার বুক ব্যথা হয়ে যায়। আমি হসপিটালে গেলে মোহাম্মদের মুসলমানি আমি একলা করাইছি, বাবা ছিল না, সেন্সলেস ওই দেখে আমি ভয় পেয়েছি। আর আমার বাচ্চাটা সেন্সলেস করে এখন মুসলমানি করবো যদি জ্ঞান না আসে। আমি মনিটরের দিকে তাকাইছিলাম, শেখ মোহাম্মদ, কিন্তু বাবা তো পাশে ছিল না। আমার ছেলের একটা মুসলমানের অনুষ্ঠান পর্যন্ত হয় নাই, একটা জন্মদিন আজ পর্যন্ত আমার ছেলে করে নাই, কখনোই করে না। কিন্তু তার ওয়াইফের জন্মদিন 1 কোটি টাকা দিয়ে লামে এডেনে করা হয়েছে। আমি তারপরও কিন্তু আফসোস করি নেই ভাইয়া। আমি চাইছি যে আমাদের একটু ভালো রাখুক। তার PS, তার বডিগার্ডের আপনি পাসপোর্ট দেখবেন এরকম ভারী, কিন্তু আমার বাচ্চার পাসপোর্ট দেখেন একটা বিদেশে ভিসা নাই। কত বাবারা নিয়ে ঘোরে না, তারা কি গরিব? তারা কোটি কোটি টাকার মালিক, তারা কি ইচ্ছা করলে পারে না? সে কি ইচ্ছা করলে পারে না আমি বাচ্চাটাকে নিয়ে ডিজনি ওয়ার্ল্ডে ঘুরে আসি? আপনি যদি এখন বলেন নাজি আমার হাতে টাকা নাই, এটা কি বিশ্বাসযোগ্য? আমাকে ডক্টর 28,000 টাকার টেস্ট দিছে, কারণ আমি ডিপ্রেশনে আমি অসুস্থ হয়ে পড়ছি। ইউনাইটেডের ফাইল আছে, আমি ভর্তি হয়েছি। ওর পিএসের কাছে ফোন করে চাইছি যে এরকম 28,000 টাকা লাগবে, আমার বুকে যে ব্যথাটা করতেছে, ইসিজি দিছে, বলছে যে স্যার সিরেফ বলে দিয়েছে বাসা খরচ ছাড়া আপনাকে একটা টাকা দেওয়া হবে না। আমি বলছি এটা তো আমি রাগ হয়ে গেছি। আমি বলছি এটা তো আপনার সাথে আমার কথা ছিল না। কথা তো ছিল আমি মামলা সব তুলবো, আপনারা আমাকে সব দিবেন। তারপরে ওই আমার শাশুড়ির বান্ধবী বলে যে মাসের মধ্যে তুই 10 দিন অসুস্থ, ভিতরে 10 দিনে কি চিকিৎসা করাবে? এটা কি কোনো কথা? মানুষের কি অসুস্থতা হইতে পারে না? আমি অসুস্থ হইতে পারি না? আপনি বিড়াল নিতে পারবেন 6 লাখ 7 লাখ দিয়ে, আপনি আপনার ছেলের খাবার দিতে গেলে এটা কি বিশ্বাসযোগ্য? তখন বলবে কি ওই সিম্প্যাথি পাওয়ার জন্য নাটক করে কান্দে, আমরা সবই দিই, দেখেন খোঁজ নিয়ে। হ্যাঁ, এখন এইগুলো তো ভাই আমি কি প্রমাণ হাতে নিয়ে ছবি নিয়ে ঘুরবো? কতক্ষণ করব, কতক্ষণ?
আমার ছেলেকে ডেকে নিয়ে জিজ্ঞেস করেন যে তার বাবাকে সে কবে দেখছে। আল্লাহ মাফ করুক আপা। এই টাকার তো কোনো মানে হয় না, এই টাকা দিয়ে আপনি কি করবেন? বাংলাদেশের সবচেয়ে বড় লোক বাপ, সেটাই ছেলে হচ্ছে বলে আম্মা আমার স্কুলে, যেহেতু অনেক নামি দামি স্কুলে পড়ে আইএসডিতে, ওখানে তো সবাই বিএমডাব্লিউ, মার্সিডিজ, অডি ছাড়া তো যায় না, আর আমরা তো যাই যে এটা উবার গাড়ি ভাড়া করে দিয়েছে সেটাতে। বলে আম্মা আমার অনেক লজ্জা লাগে জানো, আমার ফ্রেন্ড তো রেঞ্জ রোভারে আসে, আমি দূরে গাড়ি রেখে হেঁটে হেঁটে তারপর স্কুলে ঢুকি, আমার লজ্জা লাগে। কারণ আপনি তো বোঝেন এসব বাচ্চাদের একটু ওই মানে লজ্জা কাজ করে, বা ওরা টুন এর থেকে বড় লোক দেখায়, এর থেকে বড় লোক দেখায়। আমি বলছি পাপা না, তুমি সত্যি কথা বলবা, বলবো আমাদের কিছু নাই, কি হয়েছে, তুমি বড় হইলে যখন তুমি অনেক বড় হবা তুমি রেঞ্জ রোভার কেন আরো বড় কিছু কিনবা। তারপর থেকে আমার ছেলে সাই ফিল করে না। সবাই দুবাই চকলেট খায়, দুবাই চকলেট খায়, আমার ছেলে বলতেছে আম্মা পাপা তো অনেক দুবাই যায়, আমার জন্য একটা দুবাই চকলেট আনলে কি হয়, আমি তো টেস্ট করে দেখতে চাই এটা কেমন। এইটা মনে ওর বান্ধবীকে বলছে, হ্যাঁ ওর বান্ধবী ওই দুবাই চকলেট নিয়ে আসছে, সেই দুবাই চকলেট সে ফার্স্ট টাইম খাইছে, মানে যে দুবাই চকলেট, যে ভাইরাল দুবাই চকলেট। মানে এটা ভাই আমি তো বলতেছি, মানে কিন্তু আমার যখন ওই সিচুয়েশনটা আমি থাকি তখন আমার ভিতরটা খান খান হয়ে যায়, তখন আমি চিৎকার করে খালি কাঁদি। আমি লাইভেও আসতে চাই না, বা কোনো মিডিয়াকেও বলতে চাই না, আমি কিছুই করতে চাই না। কিন্তু এখন আপনি বলেন যে আপনার সাথে যদি আমি কন্ট্যাক্ট করতে না পারি, আপনি যদি আমার ফোনই না ধরেন, আপনার ফুল ফ্যামিলি যদি আমার ফোন না ধরে, আমি কি গাছের সাথে কথা বলবো? ওর দাদু আমাকে ব্লক করে রাখছে, ওর বাবা মেসেজ দেখে ফোন করলে রিসিভ করে না, ওর পিএস আমার ব্লক করে রাখছে, ওর পিয়ন আমার ব্লক করে রাখছে, শুধু হোয়াটসঅ্যাপ একটু খোলা রাখে, কোনো কিছু জানাইলে ভয়েস মেসেজগুলো শুনেন একটু, মাটির মধ্যে খুঁজে আনতে বলে আমাদের বাবার, বলে আমি যা ছাড়ের যান মাটির নিচে খুঁজে বের করেন, এটা কোনো কথা? আমি শেষ করি, আমার অনেস্টলি আমার কাছে মনে হয় পৃথিবীর কোনো বাবাই খারাপ না, হয়তো পরিস্থিতি অন্যরকম হয়ে যায় কখনো কখনো। হ্যাঁ, এবং আমি দোয়া করি আপা যে সবাই সঠিক বিচারই পায় আপা, হয়তো ওয়েট করে, বিচার হয় নাই এমন দুনিয়াতে কেউ নেই, হয় জনগণ করে, জনগণ যদি আল্লাহ করে, বা পরিস্থিতি তৈরি হয়। আপনার সঠিক বিচার হোক এবং আপনার সন্তানের অধিকারটা ফিরে আসুক, সেই দোয়া করি আমি আপা। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমি শুধু এতটুকুই চাই। আর আপনার থ্রুতেও বলতে চাই, ফাহিম মোহাম্মদকে কষ্ট দিও না, ও অনেক বাবা মিস করে, ও তো মানে অনেক ভালোবাসে, অনেক। তুমি ওর সাথে যোগাযোগ করো না বলে ও অনেক কষ্ট পায়, ও প্রতিনিয়তই তোমার মিস করে, 1.5 বছর কথা বলে না, তোমার সাথে কথা বলার জন্য তোমার মেসেজ করে, তুমি একটু ফোনটা ধরো না, অ্যাটলিস্ট ওর সাথে ইনজাস্টিস করো না। যদি তুমি এই ভিডিওটা কোনো মাধ্যমে দেখে থাকো, আর মাঝখানে ঢুকে যদি কেউ তোমার সাথে মানে মোহাম্মদের আর তোমার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে, তুমি আমার সাথে যোগাযোগ করো, আমাকে বলো প্রবলেমটা। কিন্তু মোহাম্মদ তো অনেক লক্ষ্মী একটা ছেলে, তুমি জানো, পড়াশোনায় ও ফার্স্ট হয়, ও খুব ব্রিলিয়েন্ট, ও একটা ফুটবল গোল দিলেও তোমার কথা মনে করে, যে পাপা দেখলে আমাকে চিয়ার আপ করতো। ওরে কষ্ট দিও না, আমি এই হাত দিয়ে তোমার জন্য কত রান্না করছি, নিজের বাড়িটা বিক্রি করে তোমার হাতে তুলে দিছি, আজকে 1500 টাকার জন্য, 28,000 টাকার জন্য তুমি আমাদের কষ্ট দিতেছো, এটা করো না ভাই।